আচ্ছা, অডিও ক্লিয়ার এবং ভিডিও ভিজিবল? হ্যাঁ স্যার, হ্যাঁ চলো স্যার। ঠিক আছে, ওকে ওকে। তো আজকে বেসিক্যালি আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস, হ্যাঁ। তো খুব বেশি চাপ নেবার ব্যাপার নেই, কিন্তু ব্যাপারগুলো আগে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটার পরবর্তী ক্লাসগুলোতে করা যাবে না, ঠিক আছে? কারণ রোজ রোজ তো আর একই জিনিস তোমাকে বলা যাবে না। তো আজকে মেনলি মোর আর লেস মানে দেখবো সেটা লাস্টে কতটা টাইম কি থাকে সেটা আমরা পরে দেখছি কি টপিকে ঢোকা যায়। বাট মোর আর লেস ওভারঅল আমাদের সারা বছর কীভাবে আমরা এগোবো বা পুরো আমাদের এই 2025-এর ব্যাচটাকে আমরা কীভাবে কন্টিনিউ করবো বা কী আমাদের প্ল্যানিং আছে সেটা রিলেটেড আলোচনা করবো, এবং তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে সেই রিলেটেড আমরা যাব। তো একে একে আসি। আমার নাম সন্দীপ সেন, জানো আশা করি। জিলেট একাডেমির ফাউন্ডার, এবং প্রায় ধরে নাও 9 বছর হয়ে গেছে এই জিলেট ফিল্ডে পড়াচ্ছি, শুধুমাত্র জিলেটের ওপর। আর বাকি তোমাদের একটু ইন্ট্রোডাকশন শুনি একে একে, জাস্ট বেসিক। স্যার, আমার নাম নীলায়ন সরকার স্যার। হুম হুম। আমি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর থেকে ওখানে থাকি। আচ্ছা। তো আমার এখন ডিপ্লোমার 4th ইয়ার চলছে। হুম। তো এখন আমি মানে একটা কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ করছি। আচ্ছা তো ওইটা মহারাষ্ট্রতে আছে, আচ্ছা। আচ্ছা, কোম্পানিটা মাহিন্দ্রা। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। তাই জন্য অনলাইন থেকে কোচিং করছি আপনার আচ্ছা কাছে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আর সুদীপা, সুদীপ্তা, সরি। তো শ্রীরামপুরে থাকি। হ্যাঁ হ্যাঁ। আমি এখন ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ার পড়ছি, মানে 4th সেমিস্টার এখন চলছে ওমেন্স ওকে পলিটেকনিকে, ওকে কম্পিউটার সায়েন্সে। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো আমাদের জিলেট যে পরীক্ষাটা হয়, যদি আমি জিলেটের আগে টাইমিংটা বলি, আমি আসবো ডিটেলে আসবো, যা যা কোয়ারিজ আছে আজকে জিজ্ঞেস করে নেবে, মানে নন একাডেমিক সেকশনে যা যা কোয়ারিজ আছে আমাকে আজকে জিজ্ঞেস করে নেবে, একদম ডিটেল এ টু জেড, ঠিক আছে? আর আমার ক্লাসে ওরকম কিছু ব্যাপার নেই, একদম ক্যাজুয়ালি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করবে এনি ডাউট, ঠিক আছে? সেটা যত ছোট প্রশ্নই হোক, হতে পারে হয়তো একটা সামান্য হয়তো অ্যালজেব্রিক যোগ বুঝতে পারছো না, বাট লজ্জা পাওয়ার ব্যাপার নেই। একদম আমি বেসিক থেকেই করাবো, জিরো থেকে করাবো, অ্যাডভান্স লেভেল অবধি করাবো, ঠিক আছে? আমি শুরুতেই ধরে নেবো তুমি কিছু জানো না। আচ্ছা, তোমাদের কি এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড কারোর আছে আপাতত, যে দুজন জয়েন করেছো? তারপরেই ভর্তি হয়েছি হ্যাঁ হ্যাঁ। সায়েন্সে। আমার এইচএসে সায়েন্স ছিল। আচ্ছা, ভেরি গুড, বাহ। আর আরেকজন? স্যার, আমি ক্লাস 10 পাস করে তারপর 10 পাস করে? ডিপ্লোমাতে জয়েন করেছি। ঠিক আছে, হ্যাঁ ওকে স্যার। ওকে ওকে, কোনো অসুবিধা নেই, চলো। আচ্ছা, তো দেখো জিলেটের মোটামুটি পরীক্ষাটা তুমি যদি বলো, আপাতত তোমাদের 2025টাকে আমরা টার্গেট করব। তো স্যার মোটামুটি টাইম পিরিয়ডটা কীরকম কী থাকে? তো মোটামুটি জিলেট 2025-এ তোমাদের এক্সামটা হবে টেন্টেটিভলি, তোমরা ধরে রাখো জুনের এন্ড। হুম, জুনের এন্ড বা খুব যদি পেছায় তাহলে হয়তো জুলাইয়ের ফার্স্ট উইক, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের টাইম লাইন, কারণ টাইম লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো টাইম লাইন আমাদের কাছে এইটুকু আছে, এটা মাথায় রাখো। এবার সেটা যদি স্যার একটুখানি আমরা ধরি অন অ্যান অ্যাভারেজ কত টাইম থাকে, মোটামুটি 1.5 বছর মতন টাইম থাকে অন অ্যান অ্যাভারেজ। তাহলে টাইম লাইনের হিসেবে তোমাদের কাছে টাইম এখনও পর্যন্ত আছে মোটামুটি, আজকের ডেট থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে 1.5 বছর মোটামুটি। এবার আমাকে যদি বলো স্যার এই টাইমটা কি সাফিসিয়েন্ট, আমি বলবো মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ যদি সিরিয়াস থাকো। স্যার কেন বলছেন যদি সিরিয়াস থাকো? কারণ আমি এরম ছেলেমেয়েও দেখিয়ে দেবো 2 বছর ধরে পড়েও আলটিমেটলি লাস্ট 6 মাসে বা লাস্ট 8 মাসে গিয়ে ছেড়ে দিল, পড়াশোনাটা ছেড়ে দিল, বা সেখানে অন্যরকম জিনিসে মাথা গলিয়ে দিল, প্রিপারেশনটা চলে গেল। তো টার্গেটটা সবসময় এরকম থাকবে ডে 1 থেকে। আমি ডে 1 থেকে যতটা আমি এফর্ট দেওয়ার চেষ্টা করবো, একদম ডে 100 যদি আমি কথা বলি, 100 ডেজ তোমাকে যদি থাকে, ডে 100-এ যখন পৌঁছাবো এফর্টটা যেন তার থেকে বেশি হয়। সো অলওয়েজ আমাদেরকে ট্রাই করতে হবে এফর্টটা যেন বেশি হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষার টাইমলাইনটা মোটামুটি আমরা বুঝলাম যে জুনের এন্ড থেকে বা জুলাইয়ের ফার্স্ট উইক এরকম সময় করে হবে। টাইম মোটামুটি 1.5 বছর আছে। যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও মোর দ্যান এনার টাইম আছে, মানে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া যাবে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে, আমাকে প্রিপারেশনটা ডেডিকেটেডলি একদম ডেলি ওয়েজেসে, মানে একদম ডেলি বেসিসে তোমাকে কিন্তু সিরিয়াসনেসটা রাখতে হবে। এরকম নয় যে স্যার ঠিক আছে এখন তো অনেক টাইম আছে, এখন পড়ছি, একটা কোচিং নিয়ে নিয়েছি, এরকম করলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আসি কম্পিটিশনের কথাটা একটু আসি। স্যার ভয় দেখানোর জন্য বলছেন না আপনি ওভারঅল আইডিয়া দেখানোর জন্য বলছেন? দেখো আমি একটা কথা বলি, তো এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের উপর বা ক্যান্ডিডেটের উপর, তুমি কীভাবে নেবে ব্যাপারটাকে। কিন্তু আমি কখনোই তোমাকে এরকম কিছু স্বপ্ন দেখাবো না যাতে তুমি আকাশে ওড়ো, আবার এমন কিছু স্বপ্ন দেখাবো না যাতে তুমি ভয়ে পরীক্ষায় দিও না। অ্যাকচুয়াল সিনারিওটা তোমাকে জানতে হবে।
স্যার কেন এরকম কথা? কারণ দেখো আমি যেটুকু কথা বলি একদম স্ট্রেট কাট কথা বলি, স্পষ্ট কথা বলি, তার জন্য হয়তো আমার ফ্যান ফলোয়ার অত নেই, 1000 জন নেই, কিন্তু যে কজন 50 জন 60 জন প্রত্যেক বছর যারা জয়েন করছে তারা এই স্ট্রেট কাট কথার জন্যই কিন্তু ভালো লেগেই কিন্তু আমার কাছে পড়তে আসে। তো যেটা আমরা করবো ট্রান্সপারেন্ট রাখবো, এখানের মধ্যে কোনো ওই ভেজাল বা একটা এমন কিছু কথা বলবো না যেটাতে তুমি একদম মানে স্বপ্নও দেখে ভাসবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা, কম্পিটিশান খুব যে ইজি আমি সেটা বলবো না, কারণ কি যতদিন অবধি আমাদের জিলেটের সিলেবাসটা মোটামুটি আমাদের সেমিস্টারের যে পেপারগুলো থাকে, যেমন ধরো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এনভায়রনমেন্টাল, তারপরে ধরো নাও কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই ধরনের সাবজেক্টগুলো যখন ছিল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল, হ্যাঁ ম্যাথস ছিল, ততদিন অবধি ঠিক ছিল, ততদিন বাইরের কম্পিটিশানকে আমরা অতটা কভার করতে পারতাম না। কিন্তু এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, যেহেতু সিলেবাসটা এইচএস প্যাটার্নের মানে ক্লাস 12 প্যাটার্নের যেহেতু সিলেবাসটা করেছে, তো এখানে কিন্তু কম্পিটিশানটা তুলনামূলক আগের থেকে অনেকটা হাই হয়েছে। এবার তুমি বলবে স্যার কী হিসাবে হাই হয়েছে? হাই হয়েছে এই হিসাবেই, যারা ধরো ডাব্লিউবিজেইতে সেরকম কিছু ভালো রেজাল্ট হয়নি বা ফিনান্সিয়াল কোনো কারণে তারা হয়তো ডিপ্লোমা পড়তে এসছে, তাদের হয়তো এইচএস সায়েন্সটা তারা কমপ্লিট করেছিল, ডিপ্লোমাটা এখন করেছে, এখন বুঝতে পারছি, রিয়েলাইজ করছে না বিটেকটা একটা ভালো ব্র্যান্ডেড কলেজ থেকে করাটা আমার কাছে খুব বেশি জরুরি, বা মার্কেটে জবের অবস্থা সেরকম একটা খুব একটা ভালো নেই, তো তারা এখন রিয়েলাইজ করছে, বা অনেক ফিল্ডেরই লোক থাকতে পারে, আমি শুধু বলছি না যে জব খারাপ বলে জিলেট পড়তেছে এরকম না, বা তাদের ড্রিম আছে যে একটা ব্যাচেলার ডিগ্রিটা করবো, মাস্টার্সটা করবো, বা ব্যাচেলার ডিগ্রিটা ভালো জায়গা থেকে করে একটা ভালো জায়গায় অ্যাডমিশন নেবো, এই ধরনের যাদের ড্রিম আছে, তো তারা বেশিরভাগই চেষ্টা করছে এখন জিলেটটাকে একদম সিরিয়াস ওয়েতে দেওয়ার, যার ফলে কম্পিটিশনটা এবার কোন দিকে যাচ্ছে আমি তোমায় বলি, এগুলো জানাটা জরুরি। আবারও বলছি, এটাকে ভয় পাওয়ার কিছু নেই, বা এরকম নয় যে স্যার প্রথম দিনেই এত কিছু কথা বলে দিচ্ছে বা আমাকে শুনেই প্রথমে একটা ভীতি চলে আসবে, এরকম নয়, সিনারিওটা মাথায় রাখো, জাস্ট আমি এটা বলবো, ঠিক আছে? তো যেহেতু ক্লাস 12 বেসিসে করেছে, প্রথম কথা এই সিলেবাসটা একটা হিউজ সিলেবাস, প্রথম কম্পিটিশনটা হার্ড হচ্ছে এই কারণে সিলেবাসটা একটা হিউজ সিলেবাস হয়ে যাচ্ছে, ক্লিয়ার? একটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মতন সাবজেক্ট থেকে কোশ্চেন বানানো, আর একটা ফিজিক্সের ক্লাস 12 ফিজিক্সের টপিক থেকে তোমার কোশ্চেন বানানো, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। ওই কারণেই একটু সিলেবাসটার মানে ভ্যারাইটিটা অনেকটা বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো? কারণ কি দেখো, আজকাল ক্লাস 12-এর সিলেবাস, তুমি যদি ফিজিক্সের কথাই বলি, ফিজিক্সের সিলেবাস যদি বলো, অল ইন্ডিয়া বেসিসে কত এক্সাম হয় তুমি ভাবো, কত এক্সামের প্যাটার্ন আছে তুমি বুঝতে পারছো? মানে আমি বলছি ক্লাস 12 লেভেলেরই, যদি ফিজিক্সকে আমি টার্গেট করি, ন্যাশনাল লেভেল বলো বা আমাদের স্টেট লেভেল বলো, যদি এক্সাম হয়, হ্যাঁ সেটা ডাব্লিউবি যেই বলো, যেই মেন বলো, আইআইটি যেই বলো, তো মোটামুটি আমার যে টপিকগুলো বলা আছে সেই টপিকগুলোকে যদি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি কভার করতে হয়, তাহলে আমাকে মোটামুটি সব ধরনের এক্সামের প্যাটার্নগুলো মোটামুটি আমাকে দেখে রাখতে হবে, কোশ্চেনের প্যাটার্নগুলো, তো সেই কারণে সিলেবাসটা একটু হলেও বড় মনে হয়, এটা প্রথম ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। দ্বিতীয়ত স্যার এখানে অ্যাডভান্টেজেসটা কী হলো, আগের থেকে অ্যাডভান্টেজেস কী হলো, আগে থাকতো 6টা সাবজেক্ট, এখন হয়ে গেছে 4টে সাবজেক্ট, যার ফলে তুলনামূলক তোমার সাবজেক্টের ভ্যারাইটিটা কমে গেছে, যার ফলে তুমি একটা পার্টিকুলার সাবজেক্টের মধ্যে অনেকটা বেশি টাইম বা ফোকাস তুমি করতে পারবে, তো সেটার ক্ষেত্রে বলতে পারো এটা আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত স্যার কম্পিটিশান হাই হচ্ছে আর একটা কারণ আপনি বলছিলেন, যেটা আপনি স্কিপ করে গেলেন, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে এখনকার সময় মানে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, ধরো আজকে যে ছেলেটা 100 র্যাঙ্ক করলো, কথার কথা তার যাদবপুরের হয়তো কোনো ভালো একটা স্ট্রিম সে পেলো না, কথার কথা বলছি, সে 115 র্যাঙ্ক করেছে, কথার কথা বলছি, এর তার র্যাঙ্ক হলো, জেনারেল র্যাঙ্ক এত হলো, সে হয়তো যাদবপুরে তার একটা যে ড্রিম ট্রেড আছে সেটা হয়তো পেলো না, সে হয়তো যেউতেই একটা কোনো ট্রেড নিয়ে নিল, বা আদার্স কোনো গভর্নমেন্ট, ধরো কল্যাণী গভর্নমেন্ট বা জলপাইগুড়ি, ঠিক আছে, বা ধরে নাও জলপাইগুড়ি, সেখানে একটা জায়গায় কোনো ট্রেড নিয়ে সে নেক্সট বারের জন্য আবার রিঅ্যাটেম্প্ট করলো। এইটা আগে দেখা যেত না, মানে আগেকার দিনে যখন পরীক্ষাগুলো ছিল এই ট্রেন্ডটা অতটা ছিল না, বাট এখন এই ট্রেন্ডটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট যতটা প্রিপারেশান নিচ্ছ, মনে রাখবে একটা রিঅ্যাটেম্পটেড ছেলেও, মানে যে সেকেন্ড টাইম দিচ্ছে, ড্রপ করে আবার যখন জেরের প্রিপারেশান দিচ্ছে, সে কিন্তু আসল কম্পিটিশানের মধ্যে আসছে, বুঝতে পারলাম? সো এখানে কম্পিটিশানটা এরকম হচ্ছে, যারা সিরিয়াস থাকবে তারাই মার্কেটের একমাত্র উইনার, বা তারাই একমাত্র এই গেমটা লড়ছে, বাকি আদার্স কেউ গেমটা লড়ছে না, বুঝতে পারলাম? ক্লিয়ার? এত অব্দি বোঝা গেছে? আচ্ছা 1 সেকেন্ড হোল্ড করো, তো 1 সেকেন্ড হোল্ড করো। হ্যালো, আচ্ছা আচ্ছা, তুই আমাকে ওই ইয়েটা কর না, আমি ক্লাস নিচ্ছি তো এখন, তুই আমার ওই নাম্বারটা দিয়ে দে, ওই নাম্বারে পাঠা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে। হুম, আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আজকাল কিন্তু এইটা অনেকটা বেড়ে গেছে, এই যে স্টার মেরে ডাকছি, বোঝাতে পারলাম? এবার তুমি বলবে যে স্যার এটা কি সব জায়গাতেই একই সিনারিওটা, সব জায়গায় একই, মানে তুমি ধরো আমার ব্যাচেরই ছেলেরাই আবার তোমাদের সাথে কম্পিট করবে, বা
অন্যান্য ব্যাচের ছেলেরাও এরকমভাবে ধরো না, প্রত্যেকটা ব্যাচ থেকে যদি গোটা 3-4টে করে ছেলেও যদি ভালো সিরিয়াস ছেলে এরকম জয়েন হয়, তাহলে ওভারঅল কিন্তু একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কম্পিটিশনটা একটা হাই হয়ে গেল। তো এগুলো রিয়েল সিনারিও, এগুলো হয়তো কেউ বলবে না, বাট না বলে কি লসটা কি, মানে স্টুডেন্টকে স্বপ্ন দেখিয়ে আকাশে মানে উড়িয়ে তো লাভ নেই, রিয়েল সিনারিওটা বুঝতে হবে। তার মানে কম্পিটিশন তুমি কাদের সাথে করছো, এখানে অ্যাটেম্প যারা করছে তাদের সাথে তুমি কিন্তু কম্পিটিশনটা করছো, বুঝতে পারলাম। আবার অনেকের মধ্যে প্রশ্ন জাগবে, স্যার কেন এইসব কথা বলছেন শুরুতেই প্রিপারেশনের? কারণ তুমি যদি এইটা মাথায় না রাখো যে কম্পিটিশনটা অতটাও ইজি নয়, তুমি যদি এইটা মাথায় না রাখো তবেই তুমি সিরিয়াস হতে পারবে, তবেই তুমি জিনিসগুলোকে স্ট্রিক্টলি নেবে। আর নয়তো ভাববে ও ঠিক আছে স্যার তো পড়িয়ে দিয়েছে, বুঝে তো গেছি, ও প্র্যাকটিস পরে করবো, দেখা যাবে, হবে না। তৃতীয় কথা, এটা তো একটা মেজর প্রবলেম বললাম। তৃতীয়ত, প্রিপারেশন কিন্তু মোটামুটি যা ট্রেন্ড দেখছি এখনকার দিনে, কিন্তু মোটামুটিভাবে তুমি যদি বলো আমাকে, এখন কিন্তু মোটামুটি 1 ইয়ার প্লাসই সবাই নেয়, মোটামুটি 1 বছরের ওপরই প্রিপারেশান কিন্তু নেয়। যেটা আগেকার সময় দেখা যেত যে ওই 6 মাস আছে 7 মাস আছে, লোকজন ঠিক আছে এখন সামনে জিলেট আছে 6 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করলে হলো, কিন্তু এখন করা যাবে না। এখন মোটামুটি যারাই প্রিপারেশন নিচ্ছে, মানে তোমাদের সাথে যারা কম্পিটিশন করবে, তারা কিন্তু মোটামুটি 1 বছরের প্লাস কম্পিটিশন করছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলছি, ঠিক আছে। চলো নেক্সট। দ্বিতীয়ত স্যার আর কি কি চ্যালেঞ্জেস আমাদেরকে ফেস করে যেতে পারে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা মেন এখানে প্রবলেম, মানে এই প্রিপারেশনের মেন প্রবলেম। তোমার দেখবে পড়তে ভালো লাগবে, যা পড়াবো সেগুলো সব বুঝবে, খুব ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে, কিন্তু মেন প্রবলেমটা কি জানো তো, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না। মানে ডেলি বেসিসে বা উইকলি বেসিসে, আমি কথা বলছি, হয়তো সবার ক্ষেত্রে ডেলি বেসিসটা করা হবে না, কেউ হয়তো একদিন গ্যাপে গ্যাপে করছে, ঠিক আছে, কেউ হয়তো একদিন গ্যাপে গ্যাপে করছে। হ্যালো, ঠিক আছে, দাঁড়া ওয়েট কর। কিসে পাঠিয়েছে? না এখন অবধি আসেনি। নাহলে একটুখানি রাত্রে দিয়ে করতে পারলাম, আমি পড়াচ্ছি তো বারবার অসুবিধা হচ্ছে, তুই একটু রাত্রে দিয়ে করতে পার, বা তোরতে পাঠিয়ে নে, না তোরতে পাঠিয়ে নে, আমি তারপর পরে কল ব্যাক করছি। আচ্ছা, তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, এটা মেজর প্রবলেম। প্রবলেমটা কী হয় তোমায় বলি, শুরুর দিকে সবারই ভালো লাগে, সবারই মনে হয় যে না ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো অসুবিধার ব্যাপার নেই, বা ইজি ব্যাপার, সব কিছু ঠিক আছে। বাট যত টাইম এগোয় না, ধরো 6 মাস গেল, 8 মাস গেল, এবার আস্তে আস্তে তো সিলেবাসের ওভারঅল সিলেবাসের ওয়েটেজটাও তো বাড়বে। তুমি প্রথম যখন পড়ছো তখন একটা চ্যাপ্টার পড়ছো, 1 মাস বেরিয়ে গেল হয়তো তখন 2টো চ্যাপ্টার পড়ছে, এরকমভাবে বাকি 4টে সাবজেক্টও হয়তো 1-2 করে সাবজেক্ট এগোচ্ছে। তো যখন এগোচ্ছে 6 মাস 8 মাস বাদে গিয়ে একটা হিউজ চ্যাপ্টার জমে যাচ্ছে। এবার সে যদি রেগুলার বেসিসে বা উইকলি বেসিসে বা 15 দিন অন্তর বা 10 দিন অন্তর, সে যার যেরকম শিডিউল বানিয়েছে সেই শিডিউলে যদি সেটাকে প্রপারলি সেটাকে রিভিশন না দেয়, প্রপারলি যদি প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু তার প্রিপারেশনের জায়গাটা বা সে যে কম্পিটিশনের মধ্যে যে ছিল সেই জায়গাতে কিন্তু সে আউট হয়ে যায় আস্তে আস্তে। তাহলে এই যে রেগুলারিটি মেনটেন করা, ঠিক আছে, বা রিভিশন করা বা প্র্যাকটিস করা, মানে যেগুলো বাড়ির কাজ থাকবে, পড়ানোর পরে কোচিং অ্যাটেন্ড করার পরে বাকি যে কাজগুলো থাকবে, এইগুলোতে কিন্তু অনেকটা ল্যাগ দেখতে পাই, এইটাকে যদি ওভারকাম করে দিতে পারো, স্টার মেরে রাখছি আমি, এইটাকে যদি ওভারকাম করে রাখতে পারো, তার মানে জানবে তুমি ম্যাক্সিমাম মানে বলছি আমি তোমাকে 95% কম্পিটিশনকে তুমি বিট করে দিয়েছো। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। এই আরেকজন সুদীপ্তা, বোঝা যাচ্ছে? হ্যাঁ এসছে। হুম, ঠিক আছে। প্রসিডিওর আমি রাত্রি করছি, লাস্টে 0961 ছিল, হ্যাঁ একটু লাস্টে 0961 নাম্বার থেকে এসছে, আমি রাত্রিরে কল ব্যাক করছি ক্লাস এন্ডের পরে, ঠিক আছে? আমাকে একটু ডিটেলসটা পাঠিয়ে রাখতে বল। হুম, এই নাম্বার, হ্যাঁ, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কলেজ নেম, স্ট্রিম, পাস আউট ইয়ার। হুম, আচ্ছা, হ্যাঁ বলো সুদীপ্তা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হুম, বুঝতে পারছি।
ঠিক আছে, তো মেন প্রবলেম বুঝতে পারছো সমস্যাটা কোন জায়গাটায়? সমস্যাটা এইচএসের সিলেবাস বলে না, সমস্যাটা মেন জায়গাটা হচ্ছে যেটা দেখো কম্পিটিশনটা হাই হচ্ছে, যেটা বললাম যে অ্যাটেম্পটের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে ড্রপারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচও তৈরি হচ্ছে অনেক জায়গায়। তো এই সমস্ত কারণে কি হচ্ছে, কম্পিটিশনটা অনেকটা হার্ড হয়ে যাচ্ছে। অবশ্যই হেলদি কম্পিটিশন হচ্ছে, আমি বলবো না এখানে যে আনহেলদি কম্পিটিশন হচ্ছে, অবশ্যই হেলদি কম্পিটিশন হচ্ছে, কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রে যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে কি তারা যদি একটু আধটু এধার ওধার মানে ভরকে যায় তাহলে কিন্তু সেই কম্পিটিশনের বাইরে চলে যাবে। বুঝতে পেরেছো সমস্যাটা কোন জায়গাতে? কারণ আমি যেটা দেখছি যারা রিঅ্যাটেম্প দিচ্ছে, মানে যারা ধরো 100 আন্ডার 100 র্যাঙ্ক করেছে, তাহলে তার পরের বার গেলে সে ডেফিনেটলি তার কম করবে, তার মানে সেই জায়গাটাকে সে অ্যাচিভ করছেই। কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে সে তো বোঝা যাচ্ছে না, সে তো ফার্স্ট টাইম দিচ্ছে, তার একমাত্র বোঝার জায়গা হচ্ছে মক টেস্টে কিরকম পারফর্ম করছে, রিভিশন সে কতটা দিচ্ছে, স্যারের কাছে যে টেস্টগুলো নেওয়া হচ্ছে সেটাতে সে কতটা ভালো পারফর্ম করছে, তার কাছে একমাত্র বোঝার জায়গা হচ্ছে এইটা। ক্লিয়ার? তার মানে কিন্তু আমার কাছে এখানে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা। বোঝা গেছে? এবার আসি কিছু টেকনিক্যাল কথাবার্তা, এগুলো তো এগুলো বললাম সেগুলো সব ঠিক আছে, এবার আসি কিছু টেকনিক্যাল কথাবার্তায়। টেকনিক্যাল কথাবার্তায় স্যার সবারই কি মোটামুটি টার্গেট যাদবপুর কম্পিউটার সায়েন্স নাকি? তাহলে যে দুজন আছো, যে কম্পিউটার আছো তার তো কম্পিউটার সায়েন্স, আর আরেকজন আমার তো স্যার কোর মেকানিক্যালে আছে, তো মেকানিক্যালি পার্সু করতে। ওকে ওকে, তো মনে রাখবে মোটামুটি যদি টপ ট্রেডগুলো নিতে চাও, মানে ধরে নাও মেকানিক্যালটা তাও চায়, মেকানিক্যাল সিভিল তাও একটু যায় পেছন অবধি, বাট বিশেষ করে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই চারটে সাবজেক্ট মানে একদম টপের দিকে থাকে তো এই চারটে সাবজেক্ট। তো এই চারটে ট্রেডে যদি মোটামুটি করতে হয় তোমাকে ভালো কিছু, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার র্যাঙ্কটা মোটামুটি 20-র ভেতরে থাকলে বেটার হয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আন্ডার 20 তোমাকে র্যাঙ্ক আসতে হবে, ঠিক আছে? এবার অনেকে ভাববে স্যার এ তো বিশাল ব্যাপার হয়ে গেল, না কিচ্ছু ব্যাপার না, আমি আসবো, সব আসবো ডিটেল, আজকে একদম পুরো এর মানে পোস্টমর্টম করে ছেড়ে দেবো, পরীক্ষার কী আছে আনাচে কানাচে সব ডিটেল একদম আলোচনা করবো, এখানে কোনো ভয়ের জায়গা থাকবে না। কিন্তু আগে শোনো ব্যাপারগুলোকে, যদি টপ র্যাঙ্ক করতে চাও মোটামুটি তোমার এই চারটে ট্রেড যেটা বললাম, যে যদি ধরো সিএসি বলো বা আইটি বলো বা তোমার মোটামুটি ডাবলই বলো বা ইসি বলো, এই ট্রেডগুলো যদি মোটামুটি টার্গেট থাকে তাহলে কিন্তু চেষ্টা করতে হবে 20-র ভেতরে যেন র্যাঙ্ক হয়। এর ওপরে হলে আমি বলছি না হবে না, অবশ্যই হয়, বাট টার্গেট তোমার তো একটা টার্গেট, তুমি কি করবে সবসময় বেটার নিয়েই তো ভাববে, তুমি তাহলে আমার কাছে পড়তে এসছো কেন? আমাকে একটা জিনিস বোঝাও, তোমার যদি টার্গেটটা একদম মানে সেই লো লেভেলেরই টার্গেট থাকে, তোমার যদি চিন্তাভাবনাটা সেই লো লেভেলই থাকে, তাহলে আমার কাছে তো পড়ে লাভ নেই, তুমি তো বাড়িতেও পড়ে নিতে পারো বা নিজেও পড়াশোনা করে নিতে পারো। আমার কাছে পড়েছো মানে তোমার টার্গেটটা হাই থাকবে, তোমার অ্যাম্বিশনসটা হাই থাকবে, তোমার এমটা সবসময় গোলটা সবসময় ফিক্স থাকবে এবং সেটা টপ লেভেলে থাকবে। আমি বলছি খুব খারাপ হলেও 20, এর উপরের দিকে করো কোনো অসুবিধা নেই, মানে তুমি সিঙ্গেল ডিজিট করে আনো কোনো অসুবিধা নেই। আমি বলছি খুব খারাপ হলেও তোমাকে মাথায় রাখতে হবে যে 20 বা খুব বেশি হলে 25, তার বেশি যেন না যায় এটা। আর আদার্স যেগুলো ট্রেডগুলো রয়েছে তাদের র্যাঙ্ক মোটামুটি, সেটা মেকানিক্যাল বলো, সিভিল বলো, আদার্স যত ট্রেড আছে মোটামুটিভাবে যদি একটা যাদবপুরের মতন কলেজে মোটামুটি যদি ট্রেডগুলো পেতে হয় তাহলে মোটামুটি তার ক্ষেত্রে একটু বেশি, তাও বেশি মানে আমি বলবো যে মোটামুটি 80-র মধ্যে হলে বেটার হয়, 80 থেকে 90, ঠিক আছে? আর এটা 20 থেকে 25, এত অবধি বোঝা গেল? মোটামুটি একটা বেসিক জিনিস বললাম আমি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে র্যাঙ্ক। এবার দ্বিতীয় পরের প্রশ্ন যেটা আসবে যে স্যার এটা তো বুঝতে পারলাম যে আমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 থেকে 20 বা 1 থেকে 25-এর মধ্যে পেলেই তবে আমার এই ট্রেডগুলো কনফার্ম হবে যাদবপুরের মতন জায়গাতে, জেনারেলে বলছি। আর আদার্স যারা আছে ধরো মেকানিক্যাল টেকনিক্যাল যারা আছে, প্রোডাকশন আছে, হ্যাড্ডা যে স্ট্রিমগুলো আছে সেগুলোতে স্যার যদি পেতে হয় যাদবপুরের মতন কলেজে তাহলে মোটামুটি 80 থেকে 90-এর মধ্যে রাখতে হবে। আবার বলছি এটা ম্যাক্সিমাম, মিনিমাম তুমি যত করবে তত তোমার চান্সেস আরও বাড়বে, মানে তত তাড়াতাড়ি ইয়ে হবে। আচ্ছা, এবার অনেকে বলবে স্যার কেন এরকম বলছেন, মানে এত কমটা কেন, কেউ কি জানো একটা কলেজে অ্যাভারেজে কটা করে সিট থাকে? এনিওয়ান, এনি গেস, এনি আইডিয়া? এনি আইডিয়া? স্যার 10-15টা মতো থাকে। না, অত থাকে না, যাদবপুরে অত থাকে না। যাদবপুরে দেখো মোটামুটি সিএসসিতে মোটামুটি ধরে নাও 4টে থেকে শুরু করে 8টার মধ্যে, এর মধ্যে মোটামুটি থাকে। আদার স্টেট হলে এবার সেটা ডিপেন্ড করে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ডিপেন্ড করে, বাট মোটামুটি আমাদের কাউন্সিলের যদি বলো, কাউন্সিলের আমাদের নিয়ম আছে 12টা ম্যাক্সিমাম। যাদবপুরে তুমি কোনোদিনই 12টা দেখতে পাবে না, কারণ সবই ম্যাক্সিমাম ফিল হয়ে যায়। তো যাদবপুরে তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওই 8টা-9টা দেখতে পারো, তার বেশি তুমি পাবে না, ঠিক আছে, অ্যাভারেজে। তো যাদবপুরের ক্ষেত্রে কেসটা এরকম, পার ডিপার্টমেন্টে ওই 7টা-8টা করে পাবে তুমি অ্যাভারেজে, ঠিক আছে? আর আদার্স কলেজ যদি বলো, ধরো জলপাইগুড়ি বললে, কল্যাণী বললে, সেখানে ম্যাক্সিমাম ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 12টা পার ট্রেড, 12টা। এটা আমার কথা নয় বা আমার বানানো কোনো গল্প নয়, তুমি যে কোনো জায়গায় চেক করে দেখে নিতে পারো, সব জায়গায় বলে দেওয়া আছে ম্যাক্সিমাম 12টা করে সিট ইনটেক হয়, মানে যদি 60টার ক্যাপাসিটির কোনো স্ট্রিমের থাকে। এবার যদি তার থেকে বেশি হয়, ধরো 120টার যদি সিট হয় তাহলে সেক্ষেত্রে আরও বাড়বে, 24টা হয়ে যাবে, ঠিক আছে? সেটা ডিপেন্ডিং অন দ্য স্ট্রিম, বাট মোটামুটিভাবে তুমি ধরে রাখো অন অ্যান অ্যাভারেজ
প্রতিটা সরকারি কলেজে প্রতিটা ট্রেডে মোটামুটিভাবে 12টা থাকে। এবার এটা কম বেশি করে, বেশি কোনোদিন হয় না, 12টার বেশি কোনোদিন যাবে না, সবসময় 12টার কমই থাকে। মোটামুটিভাবে অন অ্যান অ্যাভারেজ তুমি ধরে চলতে পারো, মানে ঠিকঠাক যদি বলো স্যার 8টা স্টেট সব থেকে বেস্ট, এটা প্রত্যেক বছরই দেখা যায়। অনেক বছর কি হয়, এটা কমে যায়, 8টার জায়গায় 6টা হয়ে গেল, কোনো বছর হয়ে গেল 10টা হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার অনেক বলবে স্যার এটা কি করে কমে, অনেকগুলো কারণ থাকতে পারে। ডাব্লিউবিজিতে ইনটেক ক্যাপাসিটি কীরকম আছে, ডাব্লিউবিজিতে ইনটেক ক্যাপাসিটি কতজন ভর্তি হয়েছে, কতজন ভর্তি হয়নি, সেইগুলোর উপর ডিপেন্ড করে এই ট্রেডগুলো বা এই জিনিসগুলোকে তৈরি হয়। অ্যাকচুয়ালি তোমরা যে বছরটায় ভর্তি হবে 2025-এ, সেটা কিন্তু সেই বছরের মেন কোর্স নয়, জানো তো? তোমাদের বিটেক কোর্সটা ক বছরের হয় জানো তো? বিটেক 4 বছরের হয়, বিটেক কিন্তু 4 ইয়ার্স, বাট তোমরা করবে কত, 3 ইয়ার্স। তার মানে বুঝতে পারছো, এই যে 4 বছরেরটা তুমি 3 বছরে পাচ্ছ, তার মানে এই বছর যারা ভর্তি হচ্ছে 2024-এ, সেই ব্যাচটা গিয়ে তুমি 2025-এ জয়েন করছো। বুঝতে পারছো আমার কথাটা? গট মাই পয়েন্ট, ক্লিয়ার? তো এই সিটগুলো কিন্তু ডিপেন্ড করে অনেকটা যে সেই বছর মানে তার আগের বছরের অ্যাকচুয়ালি ডাব্লিউবিজিতে কি ঘটনাটা ঘটেছে তার উপর ডিপেন্ড করে। বাট তোমার অত ভেবে লাভ নেই, তুমি অন অ্যান অ্যাভারেজ 8টা ধরে চলো, তুমি সেফ সাইডে থাকবে। বোঝাতে পারলাম? প্রতিটা সরকারি কলেজে প্রতিটা ডিপার্টমেন্টে তুমি 8টা করে সিট অ্যাভারেজে ধরে রাখো, এবার সেই হিসাবে তুমি ক্যালকুলেশন করো। এবার আসি দ্বিতীয়ত, স্যার এবার যেটা তো চলে গেল যাদবপুরের কথা, আপনি বলে দিয়েছেন গল্প যে আমাকে মোটামুটি 25-এর মধ্যে করতে হবে, সিএসসি আইটি এই ধরনের ট্রেডগুলো থাকলে, ইলেকট্রিক্যাল ইসি, আর যদি আদার স্টেট হয় তাহলে মোটামুটি 80 থেকে 90 সেফ সাইড। এবার বলুন স্যার ম্যাক্সিমাম লিমিট বলুন। এসব কথা কিন্তু প্রতিদিন হবে না, আবারও বলছি। সো ফার্স্ট ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর মিনিমাম লিমিট বলুন। অন অ্যান অ্যাভারেজ যদি বলি, শুধু যাদবপুরের কথা যদি বলি, তুমি যদি বলো স্যার যে কোনো ট্রেড আমি শুধু যাদবপুরে মাথা গলাতে চাই, তাহলে স্যার কি ঘটনা ঘটা গেছে, মোটামুটি 150 অবধি যায়। আর মিনিমাম তো তোমরা জানো যে র্যাঙ্ক 1 করছে তার তো কোনো ব্যাপারই নেই, সে অবশ্যই যাদবপুর যাবে না, সে অন্য কোনো কলেজ যাবে না। তো মিনিমামের এখানে কোনো লিমিট নেই, বাট ম্যাক্সিমাম তুমি যদি বলো 150 অবধি যেতে পারে। এবার অনেকে বলবে স্যার আমি তো শুনলাম এই অমুক দাদা একটা দেখলাম কেমিক্যালে এত র্যাঙ্ক অবধি গেছে, স্যার অমুক দাদা তো 215-তে পেয়ে গেছে। বাবা ওইসব গল্প করো না, ওগুলো কপালের ওপর ডিপেন্ড করছে অনেক। ওইসব গল্প শুনে লাফালাফির কোনো দরকার নেই, একদম পরিষ্কার কথা বলবো, যা বলবো স্ট্রেট কাট কথা বলবো, মার্কেটিংয়ের এখানে কোনো জায়গা নেই, ঠিক আছে? তো 150 মোটামুটি ধরে চলো যে কোনো ট্রেড যাদবপুর। স্যার আদার্স কলের ক্ষেত্রে কি, আদার্স গভর্নমেন্ট যদি বলেন, এর থেকে আরও মোটামুটি প্লাস মাইনাস 60 মতন ধরে রাখো, মানে মোটামুটি 200-250 অবধি ধরে রাখো, 250 মতন ধরে রাখো র্যাঙ্ক, ঠিকঠাক গভর্নমেন্ট কলেজে ঠিকঠাক সিট যদি পেতে হয়, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল মোটামুটি সিনারিও। মোটামুটি র্যাঙ্কের ব্যাপারটা বোঝা গেছে, সিটের ব্যাপারটা বোঝা গেছে, আর কতটা আমাদেরকে টার্গেট রাখতে হবে সেটাও মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আসি এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্ন আর আপনি স্যার এই যে স্বপ্নগুলো দেখালেন, যে এমগুলো আমাদেরকে সেট করতে বললেন বা যে গোলগুলো আপনাদেরকে সেট করতে বললেন, সেই এমগুলো রাখতে গেলে বা সেই গোলগুলো রাখতে গেলে আমাদের মিনিমাম স্কোরিং ক্রাইটেরিয়া কী আছে বা মিনিমাম স্কোর কী রাখতে হবে, এবার আসবো সেই আলোচনায়, ঠিক আছে? তাহলে আগে এক্সাম প্যাটার্ন আমরা একটুখানি দেখে নিই ডিটেলে, তারপরে আসছি স্কোরিং প্যাটার্ন, যে এই যে কথাগুলো বলছেন স্যার সেই কথাগুলোতে আপনার স্কোরিংয়ের ব্যাপারটা কী হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা আসি যে এক্সাম প্যাটার্ন কিভাবে হয়। আমাদের এক্সামটা যেটা হয় সেটা পুরোটাই এমসিকিউ বেসড একটা কোশ্চেন পেপার হয়, ঠিক আছে? সো এমসিকিউ বেসড এক্সাম হয়। স্যার কীরকম হয়, অনলাইন হয় না অফলাইন হয়? পুরোটাই অফলাইন হয়। স্যার অফলাইন বলতে কীরকম হয়? স্যার অফলাইন বলতে যেটা হয় পেন প্লাস পেপার। স্যার পেন প্লাস পেপার মানে তোমার কাছে পেন থাকবে আর তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, আর তোমাকে একটা কোশ্চেন পেপার দেওয়া হবে, কিউপি দেওয়া হবে, কোশ্চেন পেপার দেখবে, ওএমআরে পেন দিয়ে মার্ক করবে। এইভাবে এক্সাম হয়, মানে আজকের ডেট অবধি কোশ্চেনের মানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেটা তোমাকে আমি বলছি, ক্লিয়ার? এমসিকিউ বেসড পেপার হবে। এবার এমসিকিউর মধ্যে অনেক টাইপ আছে, মানে আমি জেনারেল বলছি, মানে মাল্টিপল চয়েস তোমার থাকবে পেপার, তোমাকে শুধু গোল পাকাতে হবে কোথায়, ওএমআর শিটের মধ্যে। ওএমআর শিট ওনারাই প্রোভাইড করবে, কোশ্চেন পেপারও ওনারাই প্রোভাইড করবেন, একটা তোমার কাছে পেন থাকবে, শুধু পেন দিয়ে তোমাকে ওখানে মার্কিং করতে হবে। এটা হচ্ছে মেন অফলাইন মোডে হবে, অনলাইনের কোনো গল্প নেই, ঠিক আছে? তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে, কোনো সেন্টারে পড়বে, সেখানে ওএমআরে পরীক্ষা দিতে হবে। এটা এখনও চলে আসছে, এখনও অবধি চলবে। এবার আসি
যে স্যার এক্সাম যেটা আপনি বললেন যে এমসিকিউ বেসড কোশ্চেন হয়, অ্যাকচুয়ালি কি শুধু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকে? না, এখানে এক্সাম তোমার দুটো টাইপের কোশ্চেন হয়, 2 টাইপসের কোশ্চেন থাকে। কেউ জানো 2 টাইপসের কোশ্চেন কীরকম? এনিওয়ান? স্যার ওই ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। ভেরি গুড। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এই ধরনের আমাদের কোশ্চেন পার্ট আমাদের কাছে দেওয়া থাকে। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে 2 ধরনের ক্যাটাগরি থাকে, মাথায় রাখার চেষ্টা করবে। 2 ধরনের ক্যাটাগরি থাকে। একটা হয় এমএসকিউ। 2 ধরনের প্যাটার্ন আমরা বেসিক্যালি আমাদের এই এক্সামটাতে, জিলেট এক্সামে আমাদের 2 ধরনের প্যাটার্নকে ফলো করা হয়। একটা হচ্ছে এমসিকিউ, আরেকটা হচ্ছে এমএসকিউ। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এমএসকিউ মানে তো জানো তো, ধরো একটা কোশ্চেন দিলাম, সেই কোশ্চেনের ধরো এ বি সি ডি 4টে অপশান আছে, 4টের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, 1 অপশান ইজ কারেক্ট। ক্লিয়ার? এইরকম যে কোনো একটা অপশান কাটবে, সেটা এ হোক বি হোক, যেটা 1 অপশান একটাই হবে। কিন্তু এমএসকিউ মানে ধরো একটা কোশ্চেন দেওয়া হলো, তার 4টে অপশান দেওয়া আছে, এখানে মোর দ্যান 1 অপশান কারেক্ট, মোর দ্যান 1 অপশান ইজ কারেক্ট। মানে এখানে হতে পারে এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, ডিও ঠিক, 4টেই ঠিক হতে পারে, বা 3টেও ঠিক হতে পারে, 2টোও ঠিক হতে পারে, আবার একটাও ঠিক হতে পারে। এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, বোঝাতে পারলাম? মানে যার অ্যান্সারটা এক তো হবেই না, এক হলো তো তাহলে তো এমসিকিউ হয়ে যাবে, একের বেশি থাকবে, ওই জন্য মোর দ্যান 1, বলতে পারলাম। এবার সেটা 2টো উত্তরও কারেক্ট হতে পারে, 3টে উত্তরও কারেক্ট হতে পারে, এরকম হচ্ছে ব্যাপার। এবার আসি মার্কিং সিস্টেম। এগুলো প্রথমেই মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে খুব বেশি প্রবলেমের জায়গা। এই যে এমসিকিউ যে প্যাটার্ন আছে, ধরো আমি কথার কথা বলছি, এখানে তোমার নেগেটিভ মার্কিং থাকবে। স্যার নেগেটিভ মার্কিং মানে তুমি যদি রং অ্যান্সার দাও তাহলে তোমার -1/4 করে কাটা যাবে প্রতিটা ভুল উত্তরের জন্য, বোঝাতে পারলাম? -1/4 মানে কত বুঝতে পারছো? মানে -0.25 করে নাম্বার তোমার কাটা যাবে এমসিকিউ যদি তুমি ভুল করো। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো ক্যাটাগরি 2 বা আরেকটা টাইপ যেটা বললাম, এটা ক্যাটাগরি 1 এমসিকিউ, আর এটা হচ্ছে ক্যাটাগরি 2 এমএসকিউ। এইখানে প্রতিটা কোশ্চেন তোমার, আচ্ছা আগে এটা মার্কসটা বললাম না। এমসিকিউ যেটা হয় সেটা 1 মার্কস করে থাকে। এমসিকিউতে প্রতিটা কোশ্চেনের মার্কস কত হবে? 1 মার্কস। ঠিক আছে, 1 মার্কসের কোশ্চেন থাকবে, একটা অপশান কারেক্ট হবে, এখানে মনে রাখবে 1 অপশান ইজ কারেক্ট, আর যদি ভুল দাও তাহলে -0.25। এটা ক্লিয়ার হলো? ক্যাটাগরি 1-এ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এমসিকিউ মানে স্যার 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা কারেক্ট, আমাকে সেই কারেক্ট অপশানে টিক মারতে হবে, যদি মারতে পারি নাম্বার পাবো, 1 নাম্বার। কত পাবো? 1 মার্কস পাবো। স্যার যদি কারেক্ট না মারতে পারি তাহলে কী হয়ে যাবে? তাহলে আমি নেগেটিভ পাবো। কত নেগেটিভ পাবো? -0.25। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি এমএসকিউ। এটা ক্যাটাগরি 2, এটাতে 2 মার্কস থাকে, প্রতি কোশ্চেন 2 মার্কস থাকবে। এখানে একটা মজার বিষয় আছে, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ, নো নেগেটিভ, নো নেগেটিভ মার্কস। এখানে তোমার কোনো রকমের কোনো নেগেটিভ মার্কস থাকবে না। স্যার এখানে নেগেটিভ মার্কস থাকবে না, আবার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে পার্সিয়াল মার্কিংও থাকবে। বলছি ব্যাপারটা কি, এখানে পার্সিয়াল মার্কিংও থাকবে, মানে তুমি যদি কিছুটা ঠিক করো তাহলেও তুমি নাম্বার পাবে। স্যার এখানে যদি পুরোপুরি রং করে দিই তাহলে কি, তোমার যখন নেগেটিভ হবে না সেরকম তুমি নাম্বারও পাবে না, দ্যাট মিনস 0। তোমার নেগেটিভ হবে না, তুমি ওইটার জন্য নাম্বার পাবে না, বাট তোমার কোনো ক্ষতি হবে না। এবার আসি পার্সিয়াল মার্কিংয়ের ব্যাপার কি, আর এখানে স্যার এই যে যেটা বললেন এমএসকিউ এর ব্যাপারটা কি। ধরো নাও কথার কথা বলছি, ধরো একটা কোশ্চেন আমি দিলাম, ধরো একটা কথার কথা, একটা ইন্ডিকেশন কিছু দিয়ে দিলাম, একটা কিছু ফাংশন দিলাম, দিয়ে ইন্ডিকেশন দিলাম, দিয়ে 4টে অপশান দিলাম। ধরো অপশান এতে আমি কথা বলতে তার একটা লিমিট দিয়ে 0 1 দিয়ে দিয়েছি। ধরো অপশান এতে বলা হচ্ছে 2, অপশান বি বলা হচ্ছে 3, অপশান সিতে বলা আছে 4, অপশান ডিতে বলা আছে 5। এটা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এখানে ইন্ডিকেশন বাদ দাও, যে কোনো কোশ্চেন, ধরো ফিজিক্সের কোনো কোশ্চেন দিয়েছে, বা ধরো কেমিস্ট্রি কোনো কোশ্চেন দিয়েছে, যে কোনো একটা কোশ্চেন ধরে নাও, 4টে অপশান আছে। ধরো 4টে অপশানের মধ্যে অ্যাকচুয়াল যে রিয়েলিটিতে যে উত্তরটা হবে সেটা আমি কথার কথা বলছি, অপশান
3 হবে আর অপশান 5 হবে। ভালো করে শুনবে, ধরো এইটা আমার উত্তর, মানে এটা হলে নাম্বার পাবে তুমি, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত মার্কস বলেছিলাম, 2 মার্কস। তো কত মার্কস বলেছিলাম, 2 মার্কস। এবার অপশান কতগুলো আছে এখানে, অপশান কতগুলো আছে, মানে ঠিক অপশান কতগুলো আছে স্যার, 2টো। তাহলে পার অপশানে কত করে নাম্বার থাকছে লুকিয়ে, স্যার 2কে 2 দিয়ে ভাগ করে দিন, 2কে 2 দিয়ে ভাগ করুন, তাহলে কত হয় স্যার 1 মার্ক করে থাকছে। এবার শোনো ঠান্ডা মাথায়, এবার মজার বিষয়টা, তুমি ধরো এইগুলো তোমার কাছে, এবার শোনো তুমি মারছো, এবার তুমি এখানে বসে আছো পরীক্ষার হলে, তুমি মারছো ধরো পার্সন 1 বা ব্যক্তি, যে 1 নম্বর ব্যক্তি, সে কি করলো, অনলি অপশান বি মারল। দ্বিতীয় ব্যক্তি সে অপশান বি অ্যান্ড অপশান ডি, মানে যেটা কারেক্ট সেটা মারল। চতুর্থ ব্যক্তি সে অপশান শুধু ডিটা মারল। পঞ্চম ব্যক্তি সে অপশান বি মারলো অ্যান্ড অপশান সি মারলো, অ্যান্ড সো অন। আর দেখাচ্ছি না, বা আরেকটা ব্যক্তিকে দেখিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। সেই ব্যক্তি অপশান ডি মারলো অ্যান্ড তার সাথে অপশান এটাও মেরে দিল। এবার শোনো কে কী নাম্বার পাবে। আগে দেখতে হবে কারা কারা কারেক্ট আছে, মানে 100% কারেক্ট কারা কারা আছে, আগে তাদেরকে দেখতে হবে। তো দেখো আমার কারেক্ট কোনটা, স্যার অপশান বি কারেক্ট, অপশান ডি কারেক্ট। এবার ঠান্ডা মাথায় শুনবে, যদি কোনো ব্যক্তি আমার এই ক্যাটাগরি 2 এর কোশ্চেনের যে 2টো কারেক্ট অপশান, বা যে 3টে কারেক্ট অপশান, বা যে 4টে কারেক্ট অপশান, যে কটাই কারেক্ট অপশান থাক, যদি 1 অ্যান্ড অনলি কারেক্ট অপশানই মারে, এবং সে যদি কোনো আদার্স কোনো রং অ্যান্সার না মারে, শুধু কারেক্ট অপশান যেটা ঠিক সেটা মেরেছে, সেটা একটা হোক, 2টো হোক, তিনটেই মারুক, বা 2টো মারুক, বা একটা মারুক, তাহলে সে পার্শিয়াল মার্কিং পাবে। মানে দেখো প্রথম ব্যক্তি সে বি অপশানকে টিক মেরেছে। আগে বলো তো বি অপশানটা কি কারেক্ট ছিল, বি অপশান কি কারেক্ট ছিল? হ্যাঁ স্যার ছিল। তাহলে কত নাম্বার পাবে, পার অপশানে কত বলেছিলাম 1 মার্ক করে, যেহেতু 2টো অপশান কারেক্ট, তাহলে পার অপশানে কত, তার মানে এই 1 মার্কস পেলো। ক্লিয়ার, কোনো নেগেটিভ পাবে না। চলো এবার আসি স্যার দ্বিতীয় ব্যক্তি স্যার 2টোই ঠিক মেরেছে, তো 2টো ঠিক মেরেছে, তাহলে তো অবশ্যই স্যার 2টো পাবে, তার মানে এ 2 নম্বরই পেলো। এবার আসি তৃতীয় ব্যক্তি, স্যার তৃতীয় ব্যক্তি একটা ঠিক করেছে, কত পাবে? আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, সে কি অন্য কোনো ভুল অপশান মেরেছে, না শুধু ওটাই মেরেছে? না স্যার ওটাই মেরেছে, তাহলে ও ফুল নাম্বার পাবে, মানে ওইটার জন্য যা নাম্বার আছে সেটা পাবে, মানে অপশান ডিটা মেরেছে, মানে একটা মেরেছে, একটার জন্য 1 নম্বর, তাহলে ও 1 নম্বরই পাবে। এবার স্যার প্রবলেম হচ্ছে এই 2 জায়গায়, ধরুন স্যার একটা ঠিক মেরেছে, একটা ভুল মেরেছে। দেখো এ একটা ঠিক মেরেছে, এই যে দেখো এ একটা ঠিক মেরেছে বাট একটা ভুল মেরে দিয়েছে, এও দেখো একটা ঠিক মেরেছে বাট একটা ভুল মেরে দিয়েছে, এরা 0 পাবে, নেগেটিভ পাবে না, বাট এটাতে 0 হয়ে যাবে। কেন 0 হলো? যদি এ সিটা না দেখতো তাহলে 1 নম্বর পেতো, কিন্তু যেহেতু ভুলটা মেরে দিয়েছে তাই জন্য ভুলটা নেগেটিভটা ওটা পুরো কোইনসাইড করে গিয়ে পুরো নাল করে দেবে, মানে এটাই বলা আছে রুলে, পুরো 0 করে দেওয়া হবে, ওর ওই অ্যান্সারটাই নেওয়া হবে না, ইনভ্যালিড করে দেওয়া হবে, মানে তুমি 0 পেলে, আলটিমেটলি পেলে না। বাট তুমি যদি এখানে এইটা না মারতে, ভুলটা যদি না মারতে, শুধু কারেক্টটাই মেনে আসতে, তাহলে ওটার জন্য 1 নম্বর পেয়ে যেতে। এটা বোঝা গেল কি বোঝা গেল না? সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না প্যাটার্নটা? ক্লিয়ার কি ক্লিয়ার না? চলো তাহলে আমি একটা প্রশ্ন, সামান্য প্রশ্ন জিজ্ঞেস করছি। ধরো কোনো MSQ একটা কোশ্চেন দিল, তার ধরো 3টে অপশান কারেক্ট, দেখি তোমরা কে কি বলতে পারে। ধরো 3টে অপশানই কারেক্ট আছে, অপশান এ, অপশান সি, অপশান ডি। তাহলে আমাকে বলতে পারবে যদি কেউ অপশান এ মারে, বা অপশান শুধু সি মারে, বা অপশান ডি মারে, তাহলে সে কত মার্কস পাবে? অন্য কোনো রং মানেনি, যে কোনো একটা মেরেছে, এনি ওয়ান মেরেছে, সে কত নাম্বার পাবে? +1 না 2 নম্বর তো, এই দেখো না টোটাল কোশ্চেনে কত আছে 2, অপশান কত আছে 3, তাহলে মার্কস ডিভাইডেড বাই অপশান করে দেবে, মার্কস ডিভাইডেড বাই অপশান। মার্কস কত আছে 2, আর অপশান কটা আছে 3টে। হ্যাঁ এইভাবে হবে, অ্যাকচুয়ালি এইভাবে হবে। হ্যাঁ তো 2কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করে মোটামুটিভাবে কত আসে, মোটামুটি একটা অ্যাভারেজে বলো কত নাম্বার আসছে মোটামুটি, 2কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ওই 0.66 মতন কিছু আসছে, 66 মতন। হ্যাঁ তাহলে এইটা হয়ে গেল পার কারেক্ট অপশানের, পার কারেক্ট অ্যান্সারের জন্য নাম্বার। বুঝতে পেরেছো? এইভাবে মার্কিং সিস্টেমটা হয়, পার কারেক্ট অ্যান্সারের জন্য এটা হবে। এবার যদি কেউ একটা টিক মেরে আসতো তাহলে 0.66 পেতো, কেউ যদি 2টো মারতো প্লাস আরও 0.66 পেতো, কেউ যদি 3টেই মারতো তাহলে 3টে মারলে তো 3টেই ঠিক, তার মানে 2 পেয়ে যেত প্লাস।
কিন্তু যদি একটা ঠিক আর একটা ভুল মানে তার 0, বা দুটো ঠিক একটা ভুল মানে তারও 0, বোঝাতে পারলাম? বা ধরো তিনটাই ঠিক মেরেছে, তার মনে হচ্ছে 4 নম্বরটা ভুল হবে বলে 4টে অপশানে ঠিক মেরে দিল, তাহলেও স্যার 0, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এই বোঝা গেছে দুজনে একদম জল ভাত কিনা বলো, প্যাটার্ন একদম ক্লিয়ার হবে? চলো চলো, তাহলে এইটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এবার এর মধ্যে আরেকটা প্রশ্ন থাকে যে স্যার মোটামুটি কোন টাইপের কোশ্চেনটা বেশি থাকে, মানে এমসিকিউ বেশি থাকে না এমএসকিউ বেশি থাকে, স্যার সেটা কি করে বুঝবো? তো সেটার জন্য একটা গিভেন টেবিল আমাদের বোর্ড থেকে দিয়ে দেয়, আমি ওটাকে লিখছি না, আমি একটুখানি তোমাদেরকে একবারে পাঠিয়ে দিচ্ছি, মানে একদম দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওটা আমি লিখে আর করাচ্ছি না, দেখাচ্ছি, দাঁড়াও একটু হোল্ড করো। আসবো, পড়াশোনায় আসবো, কোনো চাপের ব্যাপার নেই, কিন্তু আগে জিনিসগুলোকে বোঝো, এই জিনিসগুলো প্রতিদিন করা যাবে না, বুঝতে পেরেছো তো? একবার কন্টেন্টে ঢুকে গেলে না এগুলো আর আলোচনা করা যায় না, ওই জন্য আমি একবার ডিটেলে খোলাখুলি আলোচনা, যা যা ডাউট আছে আমাকে একদম জিজ্ঞেস করে নেবে আজকে, যাতে নেক্সট ক্লাস থেকে যেন এইসব জিনিস নিয়ে আর কোনো কিছু আলোচনা না করতে হয়। আচ্ছা, ওয়েট এক সেকেন্ড। দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। এটা আর করলাম না, লিখে তো লাভ নেই, জাস্ট এই জন্য স্ক্রিন শেয়ার করে দিলাম। চলো, এবার দেখো, ওই যে ক্যাটাগরি 1 বলেছিলাম মনে পড়ছে, আর ক্যাটাগরি 2 বলেছিলাম, আমাদের কাছে সাবজেক্ট করা থাকে 4টে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, FTPE, এটাকে FTPE বলি আমরা, হ্যাঁ, এটা ইলেকট্রিক্যালের সাবজেক্ট, যেটা তোমরা পড়েছিলে না, ইটেক বলে একটা সাবজেক্ট পড়েছিলে তোমাদের, এখন তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমাদের মনে হয় সেকেন্ড সেমে বা থার্ড সেমে কোনো একটা সেমে আছে মনে হয়, দেখবে ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারের দিকে একটা ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বলে একটা সাবজেক্ট থাকে, জানি না এখন কি করেছে নতুন প্যাটার্নে সিলেবাসে। তো একটা সাবজেক্ট ছিল, আমাদের সময় তো ছিল, মানে আমরা যখন পাস আউট হয়েছি তখনও ছিল, বা অনেক বছর অবধি ছিল, রিসেন্ট হয়তো সিলেবাস চেঞ্জ করতে ওটা হয়তো অন্য কোনো সেমিস্টার দিয়ে দিতে পারে, বাট মোট কথা এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, মানে বেসিক ইলেকট্রিক্যালের উপর একটা সাবজেক্ট। তো এটাতে থাকে আমাদের 10 মার্কস, কেমিস্ট্রিতে থাকে আমাদের 15 মার্কস, টোটাল বলছি, টোটাল মার্কস। ফিজিক্সে থাকে হচ্ছে আমার 25 মার্কস, ম্যাথামেটিক্সে থাকে হচ্ছে আমার 30 মার্কস, এই সরি মার্কস বলছি, এগুলো কোশ্চেন, হ্যাঁ। ম্যাথামেটিক্সে থাকে 30টা কোশ্চেন, ফিজিক্সে থাকে 25টা কোশ্চেন, কেমিস্ট্রি থাকে 15টা কোশ্চেন, আর FTPE থাকে 10টা কোশ্চেন, ঠিক আছে? এবার আসি নাম্বারের ক্ষেত্রে গল্প কী হবে, এই যে 30টা কোশ্চেন যেটা আছে এটা সব 1 নম্বর করে, আর এক্সট্রা আরও 10টা কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্সের, যেটা হবে 2 নম্বর করে। তাহলে কি দাঁড়ালো বলো তো, একটা 30 নম্বরের কোশ্চেন প্লাস 10 নম্বরের দুটো, তাহলে টোটাল কত দাঁড়ালো স্যার? টোটাল হয়ে গেল 30 + 20 মানে 50 নম্বর, তাই জন্য ম্যাথামেটিক্সে থাকছে টোটাল আমার 50 নম্বর, বোঝাতে পারলাম? যার মধ্যে দেখো টোটাল কোশ্চেন যদি বলো স্যার 1 নম্বরের 30টা কোশ্চেন আর 10 নম্বরের 2 নম্বরের 10টা কোশ্চেন, তার মানে টোটাল হচ্ছে আমার 40টা কোশ্চেন থাকবে ম্যাথ থেকে, ম্যাথামেটিক্স থেকে, বোঝাতে পারলাম? আরেকবার বলি, 1 নম্বরের 30টা কোশ্চেন পাবো, 2 নম্বরের 10টা কোশ্চেন পাবো, টোটাল 40টা কোশ্চেন পাবো, আর টোটাল মার্কস হবে 50 নম্বর। কোথা থেকে? ম্যাথামেটিক্স থেকে। ম্যাথামেটিক্স ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন জিলেট। আমার কথায় যদি বলো, আমি বলবো যে ম্যাথামেটিক্সে স্ট্রং, সে জিলেটে তাকে কারোর ক্ষমতা নেই তাকে সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক থেকে ডবল ডিজিট র্যাঙ্কে নিয়ে যাওয়ার, যে ম্যাথামেটিক্সে স্ট্রং। আবারও বলছি, কেউ যদি ম্যাথামেটিক্সটা শুধু ভালো করে পড়ে, ধরে নিলাম বাকি সাবজেক্ট পড়লো না, ম্যাথামেটিক্সে সে মাস্টার, আমি তোমাকে বলছি তাকে সিঙ্গেল ডিজিট র্যাঙ্কের বাইরে হওয়ার কারোর ক্ষমতা নেই, মানে সে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক তার হবেই, যদি ম্যাথামেটিক্সটা তার গুলে খাওয়া থাকে, শুধু ম্যাথামেটিক্সটা। বুঝতে পারলাম কেন? এটা আমি পরে বলবো, টাইম টু টাইম যাবো, আমরা এখন এই ডিটেলে অত কিছু বলতে চাইছি না, এইটুকু মাথায় রাখো, সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট জিলেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, যেটা পুরোপুরি আমি কন্ডাক্ট করবো। ম্যাথামেটিক্স কেউ পড়ায় না, অনলি আমি পড়াই। এবার আসি ফিজিক্স।
ফিজিক্সে 1 নম্বরের 25টা পাবে, এটা ম্যাথ হয়ে গেল। এবার আসি ফিজিক্সে তুমি 1 নম্বরের পাবে 25টা প্লাস 5 নম্বরের পাবে তুমি 2 নম্বরের পাবে তুমি 5টা, তার মানে কত হলো 25 আর 10-এ 35, 35 তুমি ফিজিক্সে পাবে, যার মধ্যে দেখো 25টা আছে 1 নম্বরের আর 5টা আছে, তার মানে টোটাল 30টা টোটাল পেলে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? টোটাল 30টা পেলে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো তাহলে হ্যাঁ, ফিজিক্সে পেলাম 30টা কোশ্চেন, যার নাম্বার হলো 35 নম্বর। তারপরে আসছে কেমিস্ট্রি 15টা আর 5টা, একইভাবে 25 নম্বর থাকছে। আর তারপরে এফটিপিলিতে কোনো 2 নম্বরের কোশ্চেন হয় না, এফটিপিলিতে অনলি 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ টাইপ, এবং যেটা 10 নম্বর। ক্লিয়ার? এবার আসি টার্গেট কি হওয়া উচিত। আবার বলছি এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমাকে তুমি আমার কাছে পড়তে এসছো, নিশ্চয়ই আমার কোনো অ্যাডভাইস তুমি চাইছো, তো আমার অ্যাডভাইস আমি দেবো, বাট এটা ডিপেন্ড করছে, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিপেন্ড করছে, বুঝতে পারলাম? আজকে তোমরা 2 জন আছো কি 3 জন আছো, এরপরে আরও যত টাইম বেরোবে তখন আস্তে আস্তে তোমাদের স্টুডেন্ট সংখ্যাও বাড়বে, তোমাদের ব্যাচ সাইজও বাড়বে, আরও অনেক স্টুডেন্ট এখানে ইন্টারাকশন করবে বা অ্যাডমিশন নেবে, তখন ব্যাচ অনেক বড় হয়ে যাবে, তখন তাদের চিন্তাভাবনা বা তাদের স্ট্র্যাটেজিটা আলাদা হয়ে যাবে। বাট আমি যেটা বলবো এটা আমার পার্সপেক্টিভে বলবো, একটা স্টুডেন্টে ভালো র্যাঙ্ক করতে গেলে জেনেটে কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত সেটা আমার পার্সপেক্টিভ থেকে বলবো। এবার ডিসিশন তোমার, ঠিক আছে? প্রথম কথা যেটা পড়তে হবে সব, প্রথম কথা টার্গেটের কথা যদি বলি, অল সাবজেক্ট পড়তে হবে, এটাতে কোনো এখানে চুকলিবাজির জায়গা নেই, এখানে কোনো লোকানোর জায়গা নেই, অল সাবজেক্ট পড়তে হবে এবং ডিটেলে পড়তে হবে, অল সাবজেক্ট ইন ডিটেল সিলেবাস, একদম ডিটেলে পড়তে হবে, অল সাবজেক্ট পড়তে হবে, এটা হয়ে গেল প্রথম পয়েন্ট। এবার 2 আসছে প্রেফারেন্স। আবার বলছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, এটা আমি কারোর ওপরে চাপিয়ে দিতে চাইছি না, কারোর ওপরে চাপাবো না, শুধু আমি যেটা বলবো কেন আমি এটা বলছি তার কারণটা তোমাকে দিয়ে দেবো। এবার সেই লজিক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি এইটার ওপরে ইমপ্রেস হও, তাহলে তুমি আমার এই প্যাটার্নটাকে ফলো করতে পারো, বাট ডিপেন্ড করছে তোমার ওপর, ঠিক আছে? দেখো যেহেতু আমি বলছি টোটাল সাবজেক্টের মধ্যে, মানে টোটাল যদি আমি সাবজেক্ট 100 ধরি, ভালো করে বুঝবে, টোটাল সাবজেক্ট যদি 100 ধরি, তার মানে তার ম্যাক্সিমাম জায়গাটা খেয়ে বসে আছে বলো তো? ম্যাথ। ম্যাথের পরে ম্যাক্সিমাম জায়গাটা কে খেয়ে বসে আছে? ফিজিক্স। তারপরে কে বসে আছে? কেমিস্ট্রি। তারপরে কে বসে আছে? এফট্রিপলি। এবার তুমি বলবে হ্যাঁ সবই তো ঠিক আছে, অসুবিধাটা কি আছে? কিন্তু আমি তোমাকে বলছি স্কোরিং সাবজেক্ট যদি আমার করো, মানে যেরকমই টাফ কোশ্চেন আসুক, একটা অ্যাভারেজ থেকে অ্যাভারেজতম ছেলেও সেখানে নাম্বার করে আসতে পারে, যদি তার সব কিছু কমপ্লিট করা থাকে, করে আসতে পারবে। আবার এরকমও কিছু, এই 4টে সাবজেক্টের মধ্যে এমনও কিছু সাবজেক্ট আছে যে একদম 100 পাচ্ছে প্রতিটা মক টেস্টে, সে গিয়েও পরীক্ষায় বেরিয়ে আসছে, এরকম সাবজেক্টও আছে লুকিয়ে। তাহলে স্যার সেটাকে যদি একটুখানি ক্লিয়ারলি স্টেট কার্ড বলে দেন মুখের ওপর, তাহলে স্যার বুঝতে সুবিধা হয়। একদম পরিষ্কার কথা বলছি, তুমি যত খারাপই স্টুডেন্ট হও এবং তুমি যত ভালো স্টুডেন্ট হও, যদি তোমার সব চ্যাপ্টার পড়া থাকে এবং তুমি যদি সব কথা স্যারদের কথা শুনে সব প্র্যাকটিস যদি করে থাকো, তাহলে তোমাকে ম্যাথে তোমাকে নাম্বার পাবে না এরকম কোনো মাইকেলাল জন্মায়নি যে তোমাকে ম্যাথে নাম্বার তুলতে দেবে না। ম্যাথে স্কোর করা যায়, অন্তত 90% স্কোর করাই যায়, চোখ বুঝে 80 to 90%, যত টাফ কোশ্চেনই আসুক করা যাবেই যাবে। সেকেন্ড, ম্যাথের পরেই আসে কেমিস্ট্রি। যদি কেউ ডিটেলে পড়ে থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করা থাকে, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যদি সব কিছু তার পড়ে নিয়ে যেতে পারে, এখানে টাফ বানানোর জায়গা তুলনামূলক কম আছে অন্যান্য সাবজেক্টের থেকে। সো এখানেও 80 to 90% অ্যাটেন্ড করা যায়, যত টাফ পেপারই হোক আর যত ইজি পেপারই হোক, যত খারাপ স্টুডেন্টই হোক আর যত ভালো পেপারই হোক। তারপরে এগুলো বলছি, আবার বলছি আমার হিসাবে, আমি যেটুকু 9 বছর ধরে পড়াতে গিয়ে আমার যেটুকু অভিজ্ঞতা তার বেসিসে বলছি, ডিসিশন তোমার। কেন এটাকে স্কোরিং বলছি, কেন ওটাকে বলছি না, তার আমি যুক্তি আমি দিয়ে দেবো, তার লজিক আমি দিয়ে দেবো, তুমি এখনই বুঝতে পেরে যাবে। নেক্সট, তারপরে আমাকে যদি বলো যে স্যার তারপরে স্কোরিং সাবজেক্ট কী আছে, সেটা হচ্ছে এফট্রিপলি। কেন? বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তাদের এফট্রিপলিটা পড়তে ভালো লাগবে, কারণ অনেক কিছু মিল পাবে এইগুলো সাবজেক্টের সাথে। শুধু সমস্যা হয়ে যায় যারা কেমিক্যাল আছে, বা যারা মেটালার্জি আছে, বা যারা সিভিল আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, হ্যাঁ, এই ধরনের সাবজেক্টদের ক্ষেত্রে এফটিপিলিটা একটুখানি অড হয়ে যায়, ঠিক আছে? বাট এমনি ধরো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, এই ধরনের যত ট্রেড আছে মোটামুটি ইলেকট্রিক্যালটা তারা পড়েছে কোনো না কোনো সেমিস্টারে, কোনো না কোনোভাবে একবার হলেও লাইফে পড়েছে, তো তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। এবং আমাদের তো মানে টপ ফ্যাকাল্টি রয়েছে তোমাদের এফটিপিলি। আচ্ছা কে কোনটা নেবে একটু বলে দিই, ঠিক আছে? এফটিপিলি মানিক স্যার নেয়, ঠিক আছে? ফ্যাকাল্টিদের সম্পর্কে মানে কোয়ালিফিকেশান জিজ্ঞেস করে মানে লজ্জা দেওয়ার কোনো ব্যাপার নেই, তাও আমি বলে রাখছি, মানিক স্যার যাদবপুর পাস আউট, জিলেট র্যাঙ্ক হোল্ডার অল ওভার ওয়েস্ট বেঙ্গল।
আর মানিক স্যারের এমটেকও কমপ্লিট, মাস্টার্সও কমপ্লিট, একটা কলেজে পড়ায়, কলেজের নাম আমি নিতে পারবো না ওপেনলি। ম্যাম আছেন, ম্যাম তোমার যাদবপুর থেকে পাস আউট, ঠিক আছে, পুরোপুরি কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা দেখেন, পুরো কেমিস্ট্রির ব্যাপারটা ম্যাম পড়ান, এসবি ম্যাম, ঠিক আছে, ম্যাম তোমাদের কেমিস্ট্রি নেবেন। ম্যাথামেটিক্স আমি পড়াই, সন্দীপ স্যার, ঠিক আছে, যাদবপুর থেকে আমি এমটেক 9 বছর ধরে এই ফিল্ডে পড়াচ্ছি। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো আমার এখানে কৃতিত্ব বলে লাভ নেই। আর ফিজিক্স প্রবলেমটা হয় কি জানো তো, ফিজিক্স সবাই রিকোয়েস্ট করে, মানে হয় না একজনের সাথে পড়তে 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 এমন একটা হয়ে যায়, মানে ইন্টারেস্ট একটা জেগে যায়, তো প্রত্যেক বছরই আমাকে রিকোয়েস্ট করা হয় ফিজিক্সটা পড়াতে, বাট আমি সত্যি কথা বলতে টাইম দিতে পারি না, ঠিক আছে, মানে এত রিকোয়েস্ট আসে আমার যে আমি টাইম একবারে দিতে পারি না, ওই জন্য ফিজিক্সটা আমাকে বলা হয়, বাট আমি চেষ্টা করবো অন্তত বেসিক যেটা ফাউন্ডেশনটা থাকে বেসিকটা আমি যেন আমার হাতে করাতে পারি, চেষ্টা করবো, ঠিক আছে। বাট ফিজিক্স আমাদের করাবে সৌরভ, ঠিক আছে, সৌরভও যাদবপুর থেকে পড়ছে বর্তমানে, 3বার জিলেট কোয়ালিফাই, লাস্ট রিসেন্ট 3 বছরে ও জিলেট মোটামুটি ডবল ডিজিট র্যাঙ্ক করেছে, মানে আন্ডার 30-40 র্যাঙ্ক করেছে, তো 3টে বার কিন্তু পরপর 3বার কন্টিনিউয়াসলি জিলেট র্যাঙ্ক করেছে। তো এরকম ধরনের ফ্যাকাল্টির প্রোফাইল, আর কি বলবো। তো সবাই খুব ভালোভাবে পড়াবে, সেটা নিয়ে কোনো কিছু চিন্তার ব্যাপার নেই, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা ফোকাস করতে হবে, ঠিক আছে, জায়গাতে। আচ্ছা, যেটা বলছিলাম এবার সেই জায়গাতে ফিরে আসি, ফ্যাকাল্টির কথা বললাম, তাহলে মানিক স্যার এফটিপিলি নিচ্ছে, এসবি ম্যাম কেমিস্ট্রি নিচ্ছে, আমি সন্দীপ স্যার ম্যাথ নিচ্ছি, ফিজিক্স চেষ্টা করবো ফাউন্ডেশনটা আমি করাবার, ঠিক আছে, আর বাকিটা সৌরভ নেবে, ঠিক আছে, সৌরভ স্যার তোমাদের নেবে। আচ্ছা, যেটা বলছিলাম, ম্যাথ প্রথমে রাখো, আমার হিসাবে বলছি, এটা বলছি আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার চিন্তাভাবনা অন্য হতেও পারে, আমি কেন বলছি তার আমি যুক্তি তোমাকে দিয়ে দেবো, বা তার লজিক আমি দিয়ে দেবো। ম্যাথ প্রথমে রাখা উচিত, সাবজেক্টের প্রেফারেন্স, তারপরে কেমিস্ট্রিটা ভালো করে পড়া উচিত, তারপরে এফটিবিলিটা ভালো করে পড়া উচিত, দেন লাস্ট প্রেফারেন্সে রাখা উচিত ফিজিক্স। এবার তুমি বলবে যে স্যার কেন, ওয়াই, আপনার এরকম পার্সিয়ালিটির মানেটা কেন? দেখো বাবা, আমি পড়াচ্ছি পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তোমায় বলছি। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে এইচএসে মানে 99 বা 100ও পেয়েছে, এরকম কোনো গ্যারেন্টি নেই সেই ফিজিক্স পুরো 100% পড়েই পরীক্ষার হলে এমন একটা কিছু আমি প্যাটার্নের কোশ্চেন দিলাম, বা এমন একটা ডেপথে কনসেপ্ট তোমাকে দিয়ে দিলাম ফিজিক্সের আইআইটি জেইউ লেভেলে, তুমি হয়তো ওই মুহূর্তে, আমি বলছি না সে কোনোদিন পারবে না করতে, বাট ওই সময়ের মধ্যে ওইটুকু টাইমের মধ্যে ফিজিক্সের মতন সাবজেক্টকে সলভ করাটা বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা গেছে, মানে এত বছর ধরে পড়াচ্ছি তো, যেটা দেখা গেছে স্টুডেন্টের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা চলে আসে এবং নামাতে পারে না, 100% নামাতে পারে না। বলছে এটা আপনি কি বলছেন, প্রথম দিনের ক্লাসে আপনি এসব কি কথাবার্তা বলছেন? আমি যেটা বলছি আবারও বলছি, প্র্যাকটিক্যাল কথা বলবো, অনেকের কান দিয়ে রক্তপাত হবে, অনেকে সেটাকে বুঝবে, বুঝে অ্যানালাইজ করবে। তার মানে কি স্যার আপনি বলছেন ফিজিক্স পড়তেই হবে না? আমি একবারও কোথাও বলিনি, আমি বলেছি প্রেফারেন্সটা এমন দাও যেগুলোতে নাম্বার সহজে তোলা যায় সেটার প্রেফারেন্স আগে দাও, যেটাতে নাম্বার তুলতে কষ্ট হয় সেটাকে পড়তে তো সবই হবে, বাট সেটাকে একটু তুলনামূলক কমে রাখো। এবার কেন রাখো সেটা আমি বলি, পরে আসছি। তাহলে এই হলো ব্যাপার। তো এইটার কিন্তু তুলনামূলক মানে ফেলিওরের চান্সেস বেশি দেখা যায় পরীক্ষার হলে গিয়ে, ওই জন্য আমি বলবো যে পড়ছো সবই ইকুয়াল গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রেফারেন্সটা থাকবে ম্যাথ, কেমিস্ট্রি, এফটিপিলি, দেন ফিজিক্স। বোঝাতে পারলাম? এবার কেউ যদি মনে করে না স্যার আপনার কথা আমি মানবো না, শুনবো না, আমার ইচ্ছা আমি ম্যাথের পরে ফিজিক্সকে প্রেফারেন্স দেবো, অবশ্যই দাও, অলওয়েজ ওয়েলকাম, আমি তো চাইছি দাও, এরকম ছেলেপিলে আসুক, কিন্তু আমার কথা যদি মানতে চাও বা আমার যদি এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে চাও, তাহলে আমি এক কথায় বলে দিচ্ছি, আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইজ করে লজিক হিসাবে আমি এটাকে তোমাকে বলছি, ফিজিক্স অ্যাটেন্ড করার মানে একটা ক্রিটিক্যাল কোশ্চেনকে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করে কারেক্ট অ্যান্সার বার করার যে চান্সেস, সেটা তুলনামূলক অনেকটা কম রাদার দ্যান দ্য ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড এফটিপিলি। বোঝাতে পারলাম? ম্যাথ, কেমিস্ট্রি, এফটিপিলির থেকে তুলনামূলক সেই চান্সেসটা একটু হলেও কম থাকে ফিজিক্সে। ওই জন্য আমরা বলি যে ফিজিক্সটাকে অবশ্যই প্রেফারেন্স দাও, কিন্তু আগে এই তিনটেকে টপ লেভেলে প্রেফারেন্স দাও, দেন তারপরে ফিজিক্সটাকে দাও। আর কারো যদি মনে হয় যে না ছোটোবেলা থেকে আমার ভালো লাগা আছে, দেন অলওয়েজ ওয়েলকাম, আমার বিশেষ কিছু বলার নেই। এবার দ্বিতীয় প্রশ্ন যে স্যার কেন এরকম দোগলা পান, কেন, ওয়াই, এরকম দরকারটা কি পড়লো আপনার? এবার আমি তোমাকে বলি, কিছু স্ট্যাটিস্টিক্স তোমাকে আগে জানতে হবে, না জানলে না বলাটা সম্ভব নয়। মোটামুটি 2018 সাল থেকে শুরু করে আজকের দিনে 2024 সালের রেজাল্ট অবধি আমি তোমাকে প্রেডিক্ট করে বলে দিচ্ছি আগে থেকে। পরীক্ষা কততে হয়? 120 নম্বরে, ভালো করে বুঝবে, ঠিক আছে, পরীক্ষা 120 নম্বরে হয়, ঠান্ডা মাথায় শুনবে। তো আমি এটাকে 100 ধরছি, কেন? তোমার পার্সেন্টেজ বুঝতে সুবিধা হবে, আউট অফ 100-এ আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। সো 2018 সাল বলো, 2019 বলো, 20-তে তো পরীক্ষা হয়নি, 21 বলো, 22 বলো, 23 বলো, 24 বলো, যাই বলো, তুমি যদি অ্যাভারেজে বলো টপ র্যাঙ্কার্স 1 থেকে 5 যারা র্যাঙ্ক করে তাদের পার্সেন্টেজ হয় মোটামুটিভাবে
50 to 60%। এর ওপরে আজ অব্দি কেউ জিলেটের ইতিহাসে তুলতে পারেনি। আমি তোমাকে লিখে দিচ্ছি, স্ট্যাম্প পেপারে সই করে নিয়ে চলে যাও, না তো আমার এগেন্সে কেস করে দেবে। ওপেনলি বলছি, পাবলিক মিডিয়াতে বলছি, এই ভিডিওটাকে আমি ইউটিউবেও ছাড়বো। এমন কোনো স্টুডেন্ট আজ অব্দি লাস্ট অন্তত আমি 9-10 বছরে দেখিনি যারা 60%-এর ওপরে পেয়েছে, টপ ছেলে বলছি। আর পরবর্তী 2025 বলো, 26 বলো, 27 বলো, 28 বলো, 24 বলো, এমন কোনো ছেলেও এই 60% উপরে নাম্বার তুলতে পারবে না। এটাও আমি তোমাকে বলে দিলাম। কোশ্চেনের প্যাটার্ন সেরকমই হয়। তার মানে স্যার, যে 50% ওপরে পাচ্ছে তার র্যাঙ্ক সিঙ্গেল ডিজিট হচ্ছে, সে সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। 50% প্লাস যদি নাম্বার টোটাল পেপারের মধ্যে, কথা বুঝতে পারছো আমার কথাটা, 100 নাম্বারের যদি পেপার হয় তার 50% যে করে আসতে পারবে ঠিকঠাক কারেক্ট, কোনো কিছু নেগেটিভ বাদ দিয়ে বলছি, মানে 100% একদম কারেক্ট অ্যান্সার, সে যদি 50% মার্কসের মতন করে আসে, তাকে কেউ বাঁচাতে পারবে না। তার র্যাঙ্ক 1 থেকে 5-এর মধ্যে হবে, কি ম্যাক্সিমাম খুব খারাপ গেলেও দিন 1 থেকে 6, 7, 8, 10-এর মধ্যে হবে। কথা বোঝাতে পারলাম? তার মানে তোমার এক্সাম কততে ছিল? এক্সাম কততে ছিল? এই যে বললাম না, 50 নম্বরের ম্যাথ, 35 নম্বরের, এই যে এখানে দেখালাম স্কোরটা, দেখো, এই দেখো না, 50 নম্বরের ম্যাথ, 35 নম্বরের ফিজিক্স, 25 নম্বরের কেমিস্ট্রি, 10 নম্বরের, টোটাল কত মার্কস? 100। এই টোটাল 120 তো? টোটাল মার্কস কত? 120 তো? 120-র 50% কত হয় গো? 60। তার মানে 60 নম্বর যে পাবে সে ভারতবর্ষ বলাটা ভুল, মানে পশ্চিমবঙ্গের সে রত্ন, একটা রত্ন। আমি বলছি কথাটা শোনো ভালো করে, মাথায় ঢুকিয়ে নাও, সে একটা রত্ন তৈরি হবে। মানে তার র্যাঙ্ক হয়তো 1, 2, 3, 4, 5, 6 ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তার উপরে যাওয়ার কথা না। মানে 60 প্লাস যে করবে, সেরকম কত ক্যান্ডিডেট থাকে স্যার? একটা কি দুটো থাকে গোটা ওয়েস্ট বেঙ্গলে। তার মানে তুমি বুঝতে পারছো পেপার নিশ্চয়ই অতটাও ইজি না। কেন স্যার এই যে কথাগুলো বললেন আপনি, এই কথাগুলো যে একটা এইচএসে 99 বা 100 পাওয়ার ছেলেও গিয়েও সে কিন্তু জিলেটের পেপারে অ্যাটেন্ড করতে পারছে না, ফিজিক্সের কোশ্চেন সব করতে পারছে না, কিছু করছে, তার মানেটা কি? কোশ্চেন নিশ্চয়ই অতটাও ইজি থাকবে না যে স্যার তুড়ি মেরে রাত্রিরে শুয়ে শুয়ে তুড়ি মেরে একদম কিছু না পড়াশোনা করে গিয়ে করে দিলাম। ওটা একটা জামানায় হতো, এখন করাটা সম্ভব নয়, এখন প্যাটার্ন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তার মানে স্যার আপনি বলছেন, একদম পরিষ্কার বলছেন যে 60 এরকম পায় না ছেলে, মানে পুরো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দুটো ছেলে হয়তো 60 পাবে, 60 পাওয়া যায় না এই ব্যাপারে। বুঝতে পারছো? কেন? অনেকগুলো ইস্যু থাকে, কোশ্চেন অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়, কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা ডিপার হয়, অ্যান্ড টাইম অনেকটা ইস্যু, টাইমের অনেকটা কম থাকে, মানে টাইমের ইস্যুটা অনেকটা থাকে। তারপর দেন প্র্যাকটিসের অনেক কিছু ব্যাপার থাকে, অনেকগুলো ফ্যাক্টর থাকে, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে 60-এর বেশি তোলা যায় না, যত ভালো ছেলেই হোক, ঠিক আছে? তো তোমাদের টার্গেট থাকবে 50% প্লাস আমি তুলবো, মানে 60 ওপরে তুলবো। এবার তুমি যদি বলো স্যার অ্যাভারেজটা বলুন, অ্যাভারেজ যেটা দেখা গেছে 50 ওপরে পেলেই তার মোটামুটি সিঙ্গেল ডিজিট ডবল ডিজিট র্যাঙ্কের মধ্যে থাকে, মানে উইদিন 20-র মধ্যে থাকে 50 ওপরে পেলেই। মানে গোটা পশ্চিমবঙ্গে 20-র ওপরে, মানে 50-এর ওপরে নাম্বার গোটা 20-র বেশি তুমি ছেলে পাবে না। তাও আমি অনেক বেশি বলছি, 20 জন তো থাকবেই না, তারও কম হবে। বাট মোটামুটি জেনে রাখো, মানে 120-120-র মধ্যে 50 যারা ক্রস করে যাবে তারা অলরেডি মোটামুটি 20-25-এর মধ্যে র্যাঙ্ক এসে বলেছে। এবার তার থেকেও বেশি যারা করবে, 60-এর কাছাকাছি যারা দেখিয়ে দেবে, তাদের এবার কম্পিটিশনটা সেটা হবে, র্যাঙ্ক 1 হবে না, র্যাঙ্ক 2 হবে না, র্যাঙ্ক 3 হবে না, র্যাঙ্ক 5 হবে, র্যাঙ্ক 6 হবে। এটা একদম ধরে রাখো, শুধু তোমাদের 25-এর কথা বলছি না, 26, 27, 28-এর জন্য তুমি ধরে রাখো, একদম চোখ বুঝে, এর বাইরে যাবে না, হবে না। তার মানে তোমার টার্গেট হচ্ছে 60 নম্বর, একদম তুমি ধরে নাও র্যাঙ্ক 1 এসে গেছে তোমার, র্যাঙ্ক 1, 2, 3 এর মধ্যে হবে তোমার র্যাঙ্ক, 60 যদি পেয়ে যাও তুমি। তাহলে সেই 60 নম্বরের মধ্যে আমি কেন কথাটা বলেছিলাম এবার দেখো লজিকে, তুমি দেখো হাসবে। তো 60 নম্বরের মধ্যে কেউ যদি 50 ম্যাথেই পেয়ে যায়, তাহলে আর বাকি সাবজেক্ট মিলিয়ে 10 পাবে না? তাহলে আমি কি বলেছিলাম, গুড ইন ম্যাথ ইজ ইকুয়াল টু টপার ইন জিলেট। কথাটা কি খুব ভুল বলেছি? এবার অনেকে বলবে স্যার আপনি এটা কি করে বলছেন যে 50-এ 50 পাওয়া যায়? আমি বলছি ম্যাথামেটিক্সের সাবজেক্টে পড়ানো যায়। অনেকে বলবে স্যার আপনি পড়াচ্ছেন বলে, না আমি পড়াচ্ছি বলে না। ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট, তুমি যদি বুঝে থাকো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তুমি ঠিকঠাক প্র্যাকটিস করে দেখো, এর কে গলার জায়গা নেই। সে তুমি যাই করো, শর্টকাট মারো, লেন্দি প্রসেসে করো, যেভাবেই করো, একে মানে ডমিনেট করার জায়গাটা তুলনামূলক অনেকটা জায়গা কম পাবে তুমি, যেটা অন্য সাবজেক্টে অতটা সহজে তুমি ডমিনেট করতে পারবে না জায়গাটাকে। তো ম্যাথামেটিক্স সাবজেক্টটা কিন্তু খুব বেশি গুরুত্ব আছে। আমি ধরে নিলাম, চলো বাদই দাও, স্যার 50 পেলাম না, আমি 40 পেলাম, তাহলে তোমার 60 তুলতে গেলে আর কত দরকার? 60 তুলতে গেলে আর কত দরকার? স্যার আর 20 নম্বর দরকার। তা আর 20 নম্বর তুমি কেমিস্ট্রি বা এপ্টিবিলিটি থেকে পাবে না? স্যার ইজিলি পাওয়া যাবে।
বুঝতে পারছো স্ট্র্যাটেজিটা কী বলছি? তো এই কারণে আমি বলছি যে এই তিনটে সাবজেক্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ম্যাথ, কেমিস্ট্রি, এফটিবিলি, দেন ফিজিক্সকে রাখো, বেটার হয়। এবার অনেকে বলবে স্যার কেন আপনি এরকম বলছেন, 60-এর মধ্যে 40 পেলে হয়ে গেল, এর মানেটা কি? মানেটা এটাই বলতে চাইছি, তুমি এখানে পিএইচডি করতে এসছো না, তুমি এখানে সাবজেক্ট শিখতে এসছো না, তুমি ফিজিক্স দিয়ে অনার্স করবে না, তুমি ম্যাথামেটিক্স অনার্স করবে না, তুমি কেমিস্ট্রিতে অনার্স করবে। স্যার কোনোটাই করবো না, আমার দরকার আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার দরকার একটা ভালো কলেজ, যাদবপুরের মতন কলেজ, এই ট্রেড। সেটার জন্য আমার 60+ তুলতে হবে। 60+ তোলার জন্য আমার যেটা সহজে আমি করতে পারবো আমি সেটা করব। কেন আমি কষ্ট করব? তোমার কাছে দুটো রাস্তা, একটা কষ্ট করে 60 পাবা, একটা সোজাভাবে 60 পাবা। তুমি কোনটা রাস্তাটা নেবে? অ্যাচিভ করবে কোনটা? স্যার যেটা ইজি রাস্তা সেটাকেই নেবো। বুঝতে পারলাম, তোমার কাছে দুটো রাস্তা, একটা ইজি রাস্তা আর একটা হার্ড রাস্তা। তো তুমি কোনটাকে নেবে? স্যার যেটা ইজি হবে সেটাই নেবে। তো ইজি মানে কি? স্যার যে সাবজেক্টগুলো স্কোরিং সেটাকেই করবো, আমার টার্গেট 60 তোলা। তো আমি ম্যাথামেটিক্সে 50 প্লাস এফটিপিডি 10 করে 60 পাচ্ছি, না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব ইকুয়ালি করে 60 পাচ্ছি, না শুধু কেমিস্ট্রি এফটিপিডি আর ম্যাথ করে 60 পাচ্ছি, বা শুধু কেমিস্ট্রি আর ম্যাথ করে 60 পাচ্ছি, সেটা আমার ওপর, সেটা ডিসিশন সম্পূর্ণ আমার ব্যক্তিগত। এটা না সন্দীপ স্যার বলবে, না মানিক স্যার বলবে, না এসবি ম্যাম বলবে, না সৌরভ স্যার বলবে, কেউ বলতে পারে না। এটা ব্যক্তিগত জায়গা, ডিসিশনটা আমার। এবার তুমি যদি বলো না স্যার আপনার কথাটা একটু শুনি, তাহলে আমার কথা যদি শুনতে চাও তাহলে আমি বলবো অবশ্যই প্রথম একদম মানে হর্তা কর্তা বিধাতা বাপ মা দাদু ঠাকুমা সব হচ্ছে ম্যাথামেটিক্স। প্রথমে রাখো ম্যাথামেটিক্স, দেন রাখো কেমিস্ট্রি, দেন রাখো এফটিপিলি, দেন রাখো ফিজিক্স। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কেন এটা প্রপার লজিক বোঝা গেল? হ্যাঁ স্যার। তোমাকে এখানে পিএইচডি করতে বলা হবে না, তোমাকে এখানে ম্যাথামেটিক্স অনার্স করতে বলা হবে না, তোমাকে এই 60টা নাম্বার তুলতে হবে। তোমার এটাই সকাল থেকে রাত অবধি প্রচেষ্টা, চেষ্টা বা আমাদেরও চেষ্টা এটাই থাকবে, তোমাকে কিভাবে 60+ পাবানো যায় যেটার মতন পরীক্ষায়, ব্যাস, দ্যাটস অল। এই কথাটা সবাই বলবে কম বেশি। মানিক স্যারও যখন পড়াবেন বা শুরুর দিকে করবে দেখবে একই কথা বলবে, তো সৌরভও যখন পড়াবে দেখবে একই কথা বলবে, কারণ প্র্যাকটিক্যালি সবাই নিজের নিজের ফিল্ডে তারা সেই জায়গাগুলোকে পেরিয়ে এসছে, তারা জানে এই জায়গাগুলো, ঠিক আছে? তো তখনও বুঝতে পারবে একই কথা আমি কেন বলছি। তো একটু মাথায় রাখার চেষ্টা করো, এই হচ্ছে ব্যাপার। এবার তুমি বলো মোটামুটি যতটুকু যে আলোচনা হলো এর মধ্যে আর কি কি ডাউট আছে, তারপরে যাচ্ছি আরও পরের কিছু আলোচনা আছে আমাদের, আমি বলবো। আপাতত তোমাদের দুজনের এনি ডাউট এই রিলেটেড আমাকে বলো। না স্যার। আচ্ছা, কত নাম্বার তুলতে হবে? ক্লিয়ার। কোন কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে? ক্লিয়ার। কেন কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাও লজিক ক্লিয়ার করে দিয়েছি। কারণ একটা ফিজিক্সের কোশ্চেন তুমি যত ইজিতে তুমি করতে পারবে, তার থেকে অনেক ইজিভাবে তুমি একটা ম্যাথ বা কেমিস্ট্রির কোশ্চেন সলভ করতে পারবে। কেন? সাবজেক্টগুলোকে অত টাফ বানানো যায় না, তুলনামূলক ফিজিক্সকে অনেক বেশি ডিটেলে তুমি ডেপথে কোশ্চেন বানানো যেতেই পারে, সেখান থেকে অনেক টাফ বানানো যেতে পারে পেপারটাকে, ঠিক আছে? তো ওই জন্য ফিজিক্সটাকে আমি বলছি একটু তুলনামূলক প্রেফারেন্স কম দাও। প্রেফারেন্স মানে আমি বলছি তোমার টাইমের হয়ে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে স্যার এই যে সাবজেক্টের প্রেফারেন্সগুলো আপনি বললেন যে প্রথমে ম্যাথ, তারপরে কেমিস্ট্রি, তারপরে এফটিপিলি, তারপরে ফিজিক্স, তুমি যতটুকু পড়াশোনার জন্য ডেডিকেটেডলি রাখবে সময়, মানে বাড়িতে বলছি সেলফ প্রিপারেশনে, কোচিং বাদ দাও, মানে আমাদের এখানে পড়া, লাইভ ক্লাস করা বা ভিডিও কোর্স দেখা বা অ্যাসাইনমেন্ট সলভ করা, এইসব বাদ দাও। বাদ দিয়ে তুমি নিজের জন্য সময় যতটুকু লাগবে, সেটা হতে পারে 2 ঘন্টা, হতে পারে 1.5 ঘন্টা, বা হতে পারে একদিন গ্যাপে গ্যাপে, রেগুলার বসতে পারছো না, একদিন গ্যাপে গ্যাপে বসবো আমি। তো তোমার রুটিন তুমি বানাবে, তোমার টাইম তুমি জানো, আমি নিশ্চয়ই বলতে পারবো না, আমি তোমাকে রুটিন বানিয়ে দিতে পারি না। এই আজকে 7:30 থেকে 9:30 অবধি ক্লাস আছে সন্দীপ স্যারের, তাহলে তুমি একটা কাজ করো 9:30 থেকে 11:30 অবধি পড়ো, এটা আমি বলে দিলেই তুমি মানতে পারবে এরকম কোনো কথা নেই। তোমার হতেই পারে কালকে কলেজের অ্যাসাইনমেন্টের কিছু কাজ আছে বা ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, তো টাইমটা তোমার, তো রুটিনটা তুমি বানাবে, আমি তোমাকে বানাবো না। আমি শুধু এইটুকু বলে দিতে পারি যে চেষ্টা করো ডেলিতে রাখা, একান্ত ডেলি যদি সম্ভব না হয় তাহলে অন্তত একদিন গ্যাপে, তাও যদি না হয় 2 দিন গ্যাপে অ্যাটলিস্ট রুটিনটাকে তৈরি করো। এবার রুটিনে তুমি যে টাইমটা দেবে, রুটিনে টাইমটা দেবে মানে কি স্যার কি বলতে চাইছেন? বক্তব্যটা এটাই যে ধরো আমি বলছি তুমি পার ডে, আমি ধরছি পার ডে তুমি 2 ঘন্টা করে দিচ্ছ, তাহলে 7 দিনে কত হচ্ছে? 1 সপ্তাহের জন্য কত সময় হচ্ছে? 2 × 7 মানে 14 ঘন্টা, তাই তো? এই 14 ঘন্টা তোমার টোটাল টাইম, সেলফ স্টাডি বলছি কিন্তু, এর মধ্যে অ্যাসাইনমেন্ট ধরবে না বা স্যারের ক্লাস 2 ঘন্টা ভিডিও দেখে নিয়েছি স্যারের ক্লাসের, ওরম করলে হবে না কিন্তু। নিট বলছি এটা তোমার নিজস্ব, এই 14 ঘন্টাটা সম্পূর্ণ তুমি আর তোমার বই খাতার সাথে আলাপ পরিচয় হবে, এখানে মাঝে কেউ থাকবে না, না মোবাইল থাকবে, না অ্যান্ড্রয়েড অ্যাপ থাকবে, না গুগল মিটের ক্লাস থাকবে, এসব কিচ্ছু না, এগুলো বাদ দিয়ে বলছি। এবার সেটা 14 ঘন্টাটা কারো ক্ষেত্রে 10 ঘন্টা, কারো ক্ষেত্রে আবার বেশিও হয়ে যাবে। এমন ছেলেও তুমি দেখবে পড়বে, প্রত্যেক বছরই থাকে এটা, এমন ছেলেও মাঝে মধ্যে আসে যারা 17-18 ঘন্টা করে পড়ছে, সেরকম ছেলেও পেয়ে যাবে। তো এটা ডিপেন্ড করছে। তাহলে এবার তুমি বলবে যে স্যার তার মানে তো স্যার যে ছেলেটা 17 ঘন্টা পড়ছে সে তো আমার থেকে বেশি পারফর্ম করবে, নট নেসেসারি। এরকম কখনো আমি অন্তত আমার লাইফে আমি দেখিনি এরকম কোনো,
এত বছর পড়াচ্ছি আমি কখনো দেখিনি, ওটা কোনো ম্যাটার করে না। আমি তোমার এরম ছেলেও দেখিয়ে দেবো ডেলি 1 ঘন্টা পড়ো, ডবল ডিজিট সিঙ্গেল ডিজিট র্যাম করেছে, আবার এরম ছেলেও দেখাবো 8 ঘন্টা পড়েও সেরকম আহামরি কিছু করতে পারে না। আলটিমেটলি গভর্নমেন্ট কলেজ পেয়েছে, বাট আহামরি সেরকম এক্সপেকটেশন যেটা ছিল সেটা না। এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। তোমার টার্গেট থাকবে, টাইমটা এখানে ইম্পর্টেন্ট নয়। দেখো একটা ডেলি পড়তে হবে সেটা তো ইম্পর্টেন্ট, আমি সেটা বলছি না, টাইমটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাকে যেটা পড়ানো হলো ক্লাসে সেটা আমি নিজে কি বাড়িতে পড়লাম, সেটা কি আমি নোট বানালাম, সেটা কি আমি একবার রিভিশন মারলাম, পুরোটা কি আমি কমপ্লিট করলাম, কোনো ডাউট রইলো সেই ডাউটটাকে ক্লিয়ার করলাম, ব্যাস। এইটা তুমি দেখবে এই টাইমের মধ্যে করতে পারছো কিনা। যদি করতে পারো ঠিক ট্র্যাকে আছে, যদি করতে না পারো বুঝবে আমি ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছি। তখনই স্যারের সাথে ডিসকাশন করে, যে কোনো স্যার, যে কোনো ফ্যাকাল্টির সাথে আমাদের ইনস্টিটিউটে করে তোমরা এইভাবে এগোবে, ঠিক আছে? মোটামুটি বোঝা গেল। এবার আসবো আসল জায়গায়। প্রিপারেশান শুরু করার আগে প্রত্যেকটা দিনের ক্লাস শুরু করার, আচ্ছা আগে তার আগে বলে দিই আমাদের সিস্টেমটা কী হবে, কোর্সটা কিভাবে এগোবে। কোর্সের আমাদের 3টে পার্ট, স্টার্টার, মেন কোর্স আর ডেজার্ট। বলবে স্যার এ কি বিয়ে বাড়ির মেনু হচ্ছে নাকি? আচ্ছা বিয়ে বাড়িতে যখন খেতে যাও বা কোনো রেস্টুরেন্টে যখন খেতে যাও এইভাবেই তো থাকে, প্রথমে একটা স্টার্টার দেয়, তারপরে একটা মেন কোর্স দেয়, তারপরে একটা ডেজার্ট দেয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এখানে স্টার্টার মানে হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে ফাউন্ডেশন। কেন স্যার ফাউন্ডেশন? দেখো সিলেবাসটা আমার ক্লাস 12 প্যাটার্নে, এবং ক্লাস 12-এর থেকে কিছু অ্যাডভান্সেই আছে আমি বলবো, কারণ ক্লাস 12-এর থেকে অনেক অ্যাডভান্স টপিক এখানে আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, এবং সিলেবাসও বলা আছে, সেগুলো যখন পড়াবো সেখানে যাবো। তার মানে স্যার শুরুই হচ্ছে লেভেলটা ক্লাস 12 থেকে বা তার অ্যাভাব, বুঝতে পারছো আমার কথাটা? মানে লেভেলটা শুরুই হচ্ছে ক্লাস 12 অ্যান্ড অ্যাভাব, মানে কিছুটা বিএসসি ঘেঁষাও কিছু টপিক আছে, আমি বলবো সেগুলো পরে। তো যখনই সেই লেভেলে তুমি একটা কন্টেন্টকে পড়াতে যাবে বা কাউকে শেখাতে যাবে, বিশেষ করে ম্যাথামেটিক্স, ফিজিক্স বা কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে বিশেষ করে যে সমস্যাটা দেখা যায় সেটা কি, এখানে তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে। ধরো কেউ ক্লাস 10 করে এসছে, কেউ আইটিআই পাস করে এসছে, কেউ ভোকেশনাল পাস করে এসছে, কেউ ক্লাস 11 পড়তে পড়তে ডিপ্লোমা চলে এসছে, কেউ আবার ক্লাস 12 পাস করেও এসছে। তো সব ধরনের ক্যান্ডিডেট যখন আছে, সব ধরনের সবার তো সেম নলেজ থাকবে না, কিন্তু আমাকে এখানে একটা স্ট্যান্ডার্ডাইজ নলেজে তোমাকে কনভার্ট করে দিতে হবে। সেটা তুমি ক্লাস 12 করে আসলেও তোমাকে সেম নলেজ থাকবে, আমি এটা আশা করবো না। তাই যদি হতো তাহলে আমি অনেক ছেলেকে অনেক প্রশ্ন করি, আলটিমেটলি জবাব দিতে পারে না। সে বলে নাকি অঙ্কে 100 পেয়েছে, ফিজিক্সে 190 পেয়েছে, এরকম টাইপের স্টুডেন্টও দেখা যায় এইচএসে, বাট আলটিমেটলি জবাব দিতে পারে না। জবাব দিতে পারে না তার মানে কি, তার ফাউন্ডেশন নড়বড়ে আছে। তো ওই জন্য আমরা প্রথমে ফোকাস করবো ফাউন্ডেশন। স্যার হোয়াট ইজ ফাউন্ডেশন? ফাউন্ডেশনের মধ্যে তোমার এমন কিছু চ্যাপ্টার থাকবে যে চ্যাপ্টারগুলো সিলেবাসে বলা নেই, বাট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো বলা আছে সেগুলোকে করতে গেলে সেই চ্যাপ্টারের নলেজগুলো লাগবে। স্যার এক্সাম্পল দিয়ে বোঝান, যেমন তোমাকে আমি বলি, তোমরা এখানে সিলেবাসে বলা আছে ভেক্টর আলজাবরা, ম্যাট্রিক্স আলজাবরা, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এ হ্যাড্ডা ব্যাড্ডা, এরকম ধরো চ্যাপ্টার বলা আছে। এবার তুমি ম্যাট্রিক্স আলজাবরা যখন করতে যাবে বা কমপ্লেক্স নাম্বারটা যখন করতে যাবে বা ভেক্টর আলজাবরা যখন করতে যাবে, তখন দেখবে আরও 4-5টা চ্যাপ্টারের কনসেপ্ট লাগছে। যেমন আমি তোমাকে বলে দিই লগারিদমের কনসেপ্ট লাগবে, যেমন আমি তোমাকে বলে দিই কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট লাগবে, যেমন আমি তোমাকে বলে দিই নাম্বার সিস্টেমের কনসেপ্ট লাগবে, ঠিক আছে, যেমন আমি তোমাকে বলে দিই সেট থিওরির কনসেপ্ট লাগবে, যেমন আমি তোমাকে বলে দিই স্টেট লাইনের কনসেপ্ট থাকবে। তো এই ধরনের চ্যাপ্টারগুলো সিলেবাসে বলা নেই, বাট এগুলো তুমি যদি না জানো তুমি একটা কোশ্চেন হাত দিতে পারবে না, একটা সিঙ্গেল কোশ্চেন তুমি পেন ঠাকাতে পারবে না। তাহলে লাভটা কি? তার মানে আমাকে মেন সিলেবাসে ঢোকার আগে আমাকে সিলেবাসে মেনশন করা চ্যাপ্টারগুলোকে পুরোপুরি জানার জন্য যে যে চ্যাপ্টারগুলো জানতে হবে সেই চ্যাপ্টারগুলোকে আমাকে আগে থেকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো সেটা দুটো মেনলি আমরা ফোকাস করি, মানে সেটা দুটো জায়গাকে মেনলি ফোকাস করি। একটা হয় ম্যাথ আর ফিজিক্স, এটা সব সাবজেক্টের দরকার নেই, বাকি সাবজেক্টগুলো হয়ে যায়, কিন্তু যেটা একদমই হয় না সেটা হচ্ছে ম্যাথ অ্যান্ড যেটা হচ্ছে ফিজিক্স। তো এই দুটোর ফাউন্ডেশন ক্লাস হবে। মোটামুটি সময় লাগে আমাদের টোটাল এই কোর্সটার মধ্যে। কেন আমি টাইমটা বলি যে যতটা আগে পারবে ঢোকো, কারণ এই জিনিসগুলো তাহলে প্রপারলি করানো যায়, ঠিক আছে? তো এটার জন্য আমার টাইম লাগে মোটামুটি 2.5 মান্থস। এবার তোমরা যদি সিরিয়াস থাকো তাহলে এটা হয়তো 1.5 মাসও হয়ে যেতে পারে, বা 1 মাসও কমপ্লিট হয়ে যেতে পারে, বা 2 মাসও কমপ্লিট হয়ে যেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা সিরিয়াস আছো জিনিসটাকে নিয়ে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এই ফাউন্ডেশন ক্লাসটা মানেটা কি, পুরো ম্যাথামেটিক্সের ফাউন্ডেশনটা তোমাকে ওখানে কমপ্লিট করানো হবে। মানে যেটা বললাম যে ধরো এখানে ট্রিগোনোমেট্রি দেওয়া নেই, বাট ট্রিগোনোমেট্রি তোমার লাগবে, লগারিদম বলা নেই, লগারিদম তোমার 100% লাগবে। শুধু এই আপচা জানলে হবে না, 4টে বড় বড় ফর্মুলা শিখে দিলে হবে না বাবা, অ্যাটেম্পটই করতে পারবে না। কোশ্চেন দেখে নাও, দেখলে বুঝতে পারবে। তাহলে সেগুলোকে আমাকে 0 থেকে টপ লেভেল অবধি সেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে হবে। মোটামুটি ওই 15-16টা মতন ক্লাস লাগে,
ম্যাথামেটিক্সের পার্টটা কমপ্লিট করতে। আর ফিজিক্সও মোটামুটি ওই গোটা 10টা মতন ক্লাস লাগে, ঠিক আছে? তাহলে এই 15টা 10টা 25টা কি 30টা মতন ক্লাস ফাউন্ডেশনে চলে যাবে, ঠিক আছে? 30টা মতন ক্লাস চলে যাবে। জেনারেলি এটা আমি নিই পুরোপুরি, কারণ এটা আমি কারোর হাতে ছাড়ি না, কারণ আমি জানি যে বাড়ির ভিত যদি নষ্ট হয়ে যায় বাড়ি খাড়া করাটা খুব মুশকিল আছে। আর আমি একটু পড়াশোনার দিকে খুবই পারফেক্ট থাকার চেষ্টা করি, তো চেষ্টা করি আমি এটা করার। এবার একান্ত টাইম না দিতে পারলে অন্য কেউ হয়তো নেবে, মানে অন্যান্য ফ্যাকাল্টিরা নেবে, বাট চেষ্টা করবো আমি ফাউন্ডেশনটা আমার নিজের হাতে তৈরি করা। আমার সাবজেক্ট তো আমি করাবোই, প্লাস চেষ্টা করবো ফিজিক্সটা যদি করানো যায়, ঠিক আছে? আর না হলে তো সৌরভ বা আদার্স ফ্যাকাল্টি যেটা আছে চলবে। বাট আগে ফাউন্ডেশন শেষ হবে, তারপরে আমরা বাকি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে আমরা ঢুকবো। ফাউন্ডেশন যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আমরা এগোতে পারবো না, আমি স্ট্রিক্টলি বলছি। এবং তোমরা এখানে কোঅপারেশনটা তোমাদের সব থেকে বেশি জরুরি, বুঝতে পেরেছো? তোমরা যত তাড়াতাড়ি আমাকে এই জিনিসগুলোকে কভার করে অ্যাসাইনমেন্ট জমা দেবে, ভালো করে নোট বানাবে, সব কিছু দেখাবে আমাকে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা মেন সিলেবাসে ঢুকতে পারবো, ঠিক আছে? আর মেন সিলেবাসে যতক্ষণ না ঢুকতে পারবো ততক্ষণ বুঝতে পেরেছো প্র্যাকটিস বা মক টেস্ট বা কোনো কিছুতেই ঢোকা যাবে না, ঠিক আছে? তো এইটা একটুখানি চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি তোমরা মানে আমার শুধু কোঅপারেট করা, বাকি কিছু তোমাকে ভাবতে হবে না, বাকি কোনো কিছু কিনতে হবে না। আমি আবারও বলেছি, শুরুর দিন থেকে বলেছি, আমার এখানে একবার ইনভেস্ট করেছো, পয়সা দিয়ে ঢুকেছো, পয়সা দিয়ে এখানে জয়েন করেছো, পয়সা ইনভেস্ট করেছো, তোমাকে অন্য জায়গায় কোনো পয়সা লাগাতে হবে না। যা কিছু দরকার আমি প্রোভাইড করব, যা কিছু মানে নোট বলো, কোনো পিডিএফ বলো, কোনো জেরক্স বলো, ইচ অ্যান্ড এভরিথিং স্টাডি মেটেরিয়াল যা লাগবে সব কিছু প্রোভাইড করব। তোমাদের কাজ একটাই, সেটাকে পড়ে যেটুকু বলা হচ্ছে সেটুকু খাতায় নোট ডাউন করা প্রপারলি। আমি আসছি একটু বাদায় বলবো সেখানে কী খাতা কী কপি ব্যাপারটা কি আমি সব ডিটেলে বলবো। যাই হোক, তাহলে প্রথমে আমাদের ফাউন্ডেশন হবে, এটা বোঝা গেল, ক্লিয়ার? এটা যতটা তোমরা কোঅপারেট করবে তত তাড়াতাড়ি কিন্তু শেষ হবে, মানে এখন ফাউন্ডেশন চলবে শুরুতে। ফাউন্ডেশন যেই মোটামুটি শেষের দিকে চলে আসবে বা ফাউন্ডেশন একটা দুটো চ্যাপ্টার থাকবে, তখন থেকে আমাদের মেন রুটিনটা শুরু হবে। 6 days পার উইক, সেখানে সব সাবজেক্টের সিলেবাসে যেমন যেমন চ্যাপ্টার বলা আছে সেরকমভাবে রুটিন অনুযায়ী ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? সেটা আফটার কমপ্লিটিং দ্য ফাউন্ডেশন কোর্স কমপ্লিট হওয়ার পর থেকেই এটা শুরু হবে, 6 days পার উইক, ঠিক আছে? দেন থাকবে ডিজার্টে কী হবে? এবার দেখো, ফাউন্ডেশন আগে কমপ্লিট হয়ে গেছে, মেন কোর্সে চ্যাপ্টার মোটামুটি কিছুটা এগিয়ে গেছে। এবার যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেল মেন কোর্সে, মানে মেন সিলেবাসের যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেল, সেটা ধরে ধরে এবার হবে প্র্যাকটিস, রিভিশনটা তো বাড়িতে করবে, যেগুলো ডাউট থাকবে সেগুলো হবে ডাউট অ্যান্ড PYQs প্লাস অ্যাসাইনমেন্ট প্লাস মক টেস্ট, এগুলো চলবে প্রিপারেশনের শেষের দিকে, ফেজের দিকে। বুঝতে পারলাম? স্যার একটা টেন্টেটিভ গাইডলাইন দিন, মোটামুটি কি চলছে? প্রথম 2 মাস মোটামুটি ধরে রাখো ফাউন্ডেশন চলবে, মানে আজকের ডেট থেকে শুরু করে প্রথম 2 মাস ফাউন্ডেশন চলবে, মানে মোটামুটি এটা ধরো ফেব্রুয়ারির, আজকে 15 তারিখ, তো ফেব্রুয়ারি টু মার্চ, আশা করছি এপ্রিলের মধ্যে তোমার ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এপ্রিল থেকে শুরু হবে 6 days পার উইক পুরো সিলেবাসটা, সেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এপ্রিলি একদম সব সাবজেক্ট একসাথে চলবে, হলো? সেটা চলতে থাকবে, সেটা মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে মোটামুটি সিলেবাসটা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। দেন এবার আচ্ছা, প্র্যাকটিস কি স্যার একদম পুরো থিওরি কমপ্লিট হওয়ার পরে? না, মাঝে মাঝে চলবে, আমি সেই প্র্যাকটিস বলছি না, একদম ডেডিকেটেড, মানে তোমাকে কাজ দিয়ে দেওয়া হলো, এটা কমপ্লিট করলে, যেটা পারলে না পরের দিন দেখালে, আমি সেরকম বলছি। সেরকমটা মোটামুটি সিলেবাসটা কিছুটা এগিয়ে যাওয়ার পরে হবে। আর এমনি ক্লাস করতে করতে তো প্র্যাকটিস চলবেই, মানে একটা থিওরি করানো হলো, সেখানে কিছু প্র্যাকটিস করানো হলো, সেখানে কিছু অঙ্ক দেখানো হলো, সেখানে কিছু MCQ দেওয়া হলো, সেগুলো তো থাকবে, অ্যাসাইনমেন্ট ওগুলো তো থাকবে, ওই প্র্যাকটিসের কথা বলছি না আমি, ডেডিকেটেডলি মানে কোশ্চেন দেবো, বাড়িতে সলভ করবে, আবার দেখাবে, কোশ্চেন দেবো, বাড়িতে সলভ হবে, ডাউট হবে, PYQ হবে, অ্যান্সার সলভ হবে, হ্যাঁ, মক টেস্ট দেবে, এই সবগুলো ওইগুলো ওর পরে হবে। তাহলে এই 3টে ভাগে আমরা পুরো সিলেবাসটাকে ডিজাইন করলাম। কোনো ডাউট আছে? কোনো ডাউট? চলো, ভেরি গুড। তাহলে ফাউন্ডেশনটা ভালো করে ফোকাস করো। এবার আসবো তোমাদের করণীয়। এবার আমার বক্তব্য, আমার কোর্স কিভাবে চলবে বা আমাদের ইনস্টিটিউট কিভাবে চলবে সব কিছু তোমাকে বলে দিলাম। এবার তোমাদের কিছু করণীয় আছে, সেটা ঠান্ডা মাথায় শুনবে। প্রথম কথা, হোয়াইট লং কপি, সাদা কালারের বড় খাতা কিনতে হবে 4টে। কি কিনতে হবে? সাদা কালারের বড় লম্বা খাতা 4টে কিনতে হবে। 4টের মধ্যে 2টো যে খাতা হবে, ম্যাথের যে খাতাটা হবে, সেটা যেন 150+ পেজেস থাকে, আরও বেশি হলে কোনো অসুবিধা নেই, পারলে 250 নিয়ে নাও। 250 পেজেসের যেন পেজ হয় মিনিমাম, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, তুমি 500-1000 নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, বাট মিনিমাম যেন 150+ থাকে, মিনিমাম যেন 150+ হয়, মানে 150, 200, 250 এরকম যেন পেজ হয় ম্যাথামেটিক্সে, পুরো মোটা খাতা হবে, ক্লিয়ার? ফিজিক্সেরটা তার থেকে কম নেবে, মানে 100+ পেজেস নিয়ে নাও, তাহলেও হয়ে যাবে, বা 150 নিয়ে নাও, আরও বেটার হয়। ফিজিক্সেরটা হবে তার থেকে একটু কম নিয়ে নাও, কেমিস্ট্রিটা মোটামুটি 100 পেজেস নিয়ে নাও, হয়ে যাবে।
আর এফটিপিলি তার থেকে কম নিতে পারো, মানে ওই মোটামুটি 90 পেজেসের বা 80 পেজেসের নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। এই 4টে খাতা রেডি করে নেবে, আজকে ক্লাস শেষ হওয়ার পরেই আজকে কিনে নেবে, আজকে তো আর হবে না, রাত হয়ে যাবে, কাল পরশুর মধ্যে বা নেক্সট যেটা ক্লাস থাকবে আমার তার মধ্যে খাতাগুলোকে রেডি করো না, একদম মলাট ফলাট দিয়ে। আর খাতাটা একটু ভালো খাতা কিনবে। কেন বলছি, যারা মেকানিক্যাল আছো, যারা ইলেকট্রিক্যাল আছো, আর যারা কম্পিউটার সায়েন্স আছো, আমি যে ম্যাথ পড়াবো, আমি কোনো গর্ব করে বলছি না, বাড়িয়ে বলছি না, আমি যে ম্যাথ যে লেভেলের ম্যাথামেটিক্স পড়াই, তুমি যদি পিএইচডি অবধি করতে যাও, তোমার পিএইচডি অবধি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ম্যাথামেটিক্স রিলেটেড কোনো ডাউট থাকবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এটা কেউ বলতে পারে স্যারের ক্লাস করে বলতে, আমি পড়ানো ছেড়ে দেবো, ওপেনলি বলছি, পড়ানো ছেড়ে দেবো। আমি এতটাই কনফিডেন্সের সাথে বলছি আমি ম্যাথামেটিক্সটা সেই লেভেলে পড়াবো। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে, ম্যাথামেটিক্সের খাতাটা একটু পয়সা দিয়ে ভালো খাতাটা কিনে নাও, কারণ এটা তোমার আজকের সঙ্গী নয়, এটা তোমার লাইফ লংয়ের অ্যাসেট তৈরি হয়ে যাবে। ম্যাথামেটিক্স যে লেভেলে পড়াবো, আমি যে লেভেলে ম্যাথামেটিক্স পড়াবো, তোমার বিটেক কেন, এমটেক কেন, পিএইচডি অবধি ম্যাথামেটিক্সের কোনো ডাউট তোমার থাকবে না, তার গ্যারেন্টি আমি নিচ্ছি। না পড়াতে পারলে আমি পড়ানো ছেড়ে দেবো, এত বড় কথা বলছি। তো ম্যাথামেটিক্সের খাতাটা ওই জন্য খুব ভালোভাবে একটা ভালো খাতা কেনো, ক্লাসমেট বা পায়োনিয়ার, আমি কোনো ব্র্যান্ড প্রেফার করছি না, বাট আমি এটা এক্সাম্পলের জন্য বলছি, এগুলো ভালো হয় পেজ কোয়ালিটিগুলো, মোটা পেজ দেখে, খুব ভালো পেজ দেখে, সাদা হোয়াইট পেপারে একটা মোটা খাতা, ভালো খাতা, একটা দামি খাতা ম্যাথামেটিক্সের বানাও। আর ফিজিক্স কেমিস্ট্রি এফটিপিলি এমনি নর্মাল যে কোনো খাতা নিয়ে নিতে পারো, বাট যাই নেবে সাদা নেবে, আর প্রপারলি মার্জিন সেটাকে টেনে রাখবে খাতায়, ঠিক আছে? এই খাতাটা পরের দিন রেডি করে নেবে পরের ক্লাসের মধ্যে, ঠিক আছে? নেক্সট, স্যার আমরা কি কোনো বই কিনবো? তোমার এবার প্রশ্নগুলো কী কী থাকে বলে দিচ্ছি সেগুলো। স্যার আমরা কি কোনো বুকস কিনবো? স্যার আমরা কি কোনো মেটেরিয়াল জেরক্স করব বা প্রিন্ট করব? স্যার আমাদের কি কোনো রেফারেন্স আপনি দেবেন? বা স্যার আমাদের করণীয়টা কি, আমরা কি কি করব, নেক্সট আমাদের প্রসিডিওর কি কি আছে? প্রথম প্রশ্নের উত্তর হবে, কোনো বই এখন কেনার দরকার নেই, নো বুকস ইজ রিকোয়ার্ড, কোনো বুকসের এখন দরকার নেই। দ্বিতীয়ত, স্যার কোনো জেরক্স বা প্রিন্ট কি আমরা করতে পারি বা আমাদের কি করার দরকার আছে? এটা অপশনাল। যদি কারোর ল্যাপটপ বা ডেস্কটপ বাড়িতে কোনো বা ট্যাব একটু বড় স্ক্রিনের যদি কোনো মিডিয়া থাকে, 99% কিছু খরচা করতে হবে না। এবার অপশনাল, কারোর যদি মনে হয় যে না স্যার আমার অফিসের প্রিন্টার আছে, আমি যেখানে থাকি পাশের বাড়ি দাদার প্রিন্টার আছে, আমার দাদার প্রিন্টার আছে, বাবার প্রিন্টার আছে, নিজের বাড়িতে প্রিন্টার আছে, বা কলেজের পাশে এত সস্তায় দেয় প্রিন্ট করতে, সেটা অপশনাল, সেটা তুমি করে নিতেই পারো চাইলে প্রিন্ট, ঠিক আছে, করতেই পারো। নাম্বার 3, স্যার কোনো কি আপনি রেফারেন্স দেবেন, ডাইরেক্টলি কোনো হার্ড কপি হিসাবে কোনো কি রেফারেন্স? দেখো সেটা অপশনাল। কেউ যদি মনে করো যে না স্যার আপনার সাথে একবার দেখা করে আপনার কাছ থেকে হার্ড কপিগুলো সব নিয়ে আসবো, তাহলে বাবা সময় দিয়ে আসতে হবে, আমি মেটেরিয়াল দিয়ে দেবো, চাইলে আমার কাছ থেকে জেরক্স করে নিয়ে যেতে পারো, দিয়ে অফলাইনে তুমি তাহলে তোমাকে আর স্ক্রিনে দেখতে হবে না এটা। আদারওয়াইজ যা হবে সব কিন্তু আমরা ডিজিটাল ফরম্যাটে দেবো। বোঝাতে পারলাম? আমাদের কিন্তু সব ডিজিটাল ফরম্যাটে দেওয়া হবে, দ্যাট মিনস পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে সব কিছু, অ্যাপে যা কিছু আপলোড হবে। ক্লিয়ার? এবার এই জেনারেলি সাধারণত স্টুডেন্টদের লাগে না, বেশিরভাগই ওই ল্যাপটপে ওপেন করে বা ফোনে ওপেন করে বা ট্যাবে ওপেন করে বা ডেস্কটপে ওপেন করে, সেখান দিয়ে কাজ মিটে যায়, জেনারেলি দরকার পড়ে না। এবার আমি বলতে চাইছি, তোমার যদি মনে হয় যে না স্যার আমি করবো, সেটা অপশনাল, আমি তোমাকে বাড়ানো করবো না, আমি তোমাকে বলবো না খরচা করো, সেটা অপশনাল, তোমার যদি মনে হয় তুমি করতে পারো, ঠিক আছে? এবার তুমি বলবে যে স্যার আপনি এত বছর ধরে পড়াচ্ছেন, সাধারণ স্টুডেন্টরা কী করে একটু বলুন না। দেখো সবাই যেটা করে আমি তোমাকে বলি, ধরো এবছরও যারা যে 60টা ছেলে আছে তারা কী করছে তোমায় বলি, বা গতবারও যে 50-60টা ছেলে ছিল তারা কী করেছে, বা তার আগের বড় যারা কী হচ্ছে, বা তোমাদের পরের ব্যাচও যারা কী করবে সেটা বলে দিই। সাধারণত ক্লাসে যেগুলো পড়ানো হয় অল থিওরি, তারা কখনোই কোনো জেরক্স করে না, কোনো প্রিন্ট আউট করে না, প্লেন ফোন দেখে বা ক্লাস করতে করতে বা ক্লাসের পরে শেষ হয়ে গিয়ে বা ভিডিও দেখে বা অ্যাপ থেকে, যাই হোক, তারা খাতায় পুরো থিওরিটা যা লেখানো হয়েছে সব কিছু খাতায় নোট বানায়। ক্লিয়ার? তারা শুধু প্রিন্ট আউটটা কোনটা করে, যখন কোশ্চেন সেটগুলো পাঠানো হয়, ধরো বড় কোশ্চেন সেট, ধরো 100টা কোশ্চেন আছে, সেটা তো হাতে লিখে সময় নষ্ট করা তো বেকার, বুঝতে পারছো আমার কথাটা কি? ধরো 100টা কোশ্চেন লিখে লিখে তোমার টাইম নষ্ট হচ্ছে, তো ওই 100টা কোশ্চেন টুকতেও তো সময় লেগে যাবে। তো তারা কি করে, কোশ্চেন অ্যান্সার, মানে কোশ্চেনগুলো শুধুমাত্র অ্যান্সার দরকার নেই, শুধু কোশ্চেনগুলোকে, আর ধরো 2টো পেজের একটা জেরক্স বা 2টো পেজের একটা প্রিন্ট আউট, কোশ্চেনগুলোকে সে করে নিল, তাহলে কি হলো, কোশ্চেন থেকে খাতায় যখন প্র্যাকটিস করবো শুধু দাগ নাম্বার দিয়ে করে নিল, এটা অনেকে করে থাকে। আর কিছু রেফারেন্স বই, এবারে যে প্রথমে বললাম যে বই দরকার নেই, এবার কিছু হয় যে কিছু স্ট্যান্ডার্ড বই থাকে যেগুলো আমরাও করাই, সবই মানে আমরা দেবো তোমাকে, সবই ওখানে তোমার দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে। তারপরেও কি হয়, অনেকে বলে যে না স্যার অনেকক্ষণ ধরে স্ক্রিনে দেখছি, স্যার আমি এই বইটা যদি কিনে নিই, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার যদি মনে হয় যে না এই বইটা কিনে নেবো, সেটা আমি বলে দেবো, এখন কোনো কিছু কিনতে যাবে না, সেটা আমি বলে দেবো টাইম টু টাইম, যখন প্র্যাকটিস শুরু হবে তখন আমরা একটা প্রিভিয়াস ইয়ারের WBJEE একটা রেকমেন্ড করি, সেটাও তোমার দরকার নেই, তুমি এখান থেকেও হয়ে যাবে। কারোর যদি মনে হয় যে না স্যার আমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম নেই, আবারও বলছি সেটা অপশনাল, তোমাকে কিছু খরচা করার দরকার নেই, অপশনাল, তোমার যদি মনে হয়
কিনতে পারো, নয়তো কেনার দরকার নেই, আমরা তো করাবোই, সব কিছু এখানে দেখাবোই। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে 4টে সাবজেক্টের 4টে খাতা যেন হ্যাঁ, রেডি স্যার। থাকে। আচ্ছা, এবার বলি স্যার প্রিপারেশান কিভাবে করব। এবার আসি প্রিপারেশান। স্যার সব মোটামুটি ক্লিয়ার হলো, এক্সাম কি, কত নাম্বার পেতে হবে, কত মার্কস তুলতে হবে, র্যাঙ্ক ভার্সেস মার্কস, মার্কস ভার্সেস র্যাঙ্ক, খাতা কি বানাতে হবে, কি ব্যাপার না ব্যাপার। এবার আমি বলি, প্রথম কথা, দুটো প্রসেসে করা যায়। এটা আমি দু রকমের ক্যান্ডিডেট দেখেছি আমাদের ব্যাচের মধ্যে, যারা যারা পড়ে, দু ধরনের ছেলে হয়। একটা হচ্ছে ডাইরেক্ট খাতার মধ্যে নোট করে নেয়, আরেক ধরনের ছেলে আছে হাতের লেখা বাজে বা তাড়াতাড়ি লিখতে পারে না বলে তার আগে একটা রাফ খাতার মধ্যে টুকে নেয়। সেটা রাফ যে কোনো রকমের খাতা হতে পারে, সেটা জেরক্সের পেন হতে পারে, ওল্ড কপি হতে পারে, বেঁচে যাওয়া খাতা হতে পারে, তার মধ্যে রাফ করে নেয় ক্লাস চলাকালীন, তারপরে ওই রাফ দেখে দেখে পরে মেন খাতায় তোলে। দু রকমের ক্যান্ডিডেট হয়। তো তুমি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারো, হয় রাফ করতে পারো অথবা ডাইরেক্ট মেন কপিতে তুলে নিতে পারো। ঠিক আছে? মোট কথা ক্লাস চলাকালীন যা পড়াবো মানে, আমি যদি বলি রাম গাছে উঠেছিল, খাতার মধ্যে ওটাও লেখা থাকবে রাম গাছে উঠেছিল। ধরো আমি পড়াতে পড়াতে একটা ছবি এঁকেছি গাছের, তোমার খাতার মধ্যে ওই গাছের ছবিটা দেওয়া থাকবে। ধরো গাছের ছবিটা আমি কালারটা হলুদ দিয়েছি, তুমি তার হলুদ করতে পারবে না, তুমি এখানে একটা কিছু লিখে দিলে, হ্যাঁ স্যার এখানে গিয়ে পড়াতে বলেছিল এর মধ্যে ধরো কত গাছের মধ্যে আপেল আছে, তাহলে তুমি এখানে লিখে দিলে অ্যাপেল আছে। মানে যা পড়াবো, যদি আমি লিখি রাম বাড়ি গেছিল, তোমার খাতাও লেখা থাকবে রাম বাড়ি গেছিল। আমি যদি বলি যে রাম ঘুরতে গেছিল, তোমার খাতার মধ্যে লেখা থাকবে রাম ঘুরতে গেছিল। মানে ক্লাসে যা পড়ানো হবে এ টু জেড, পাই টু পাই, খাতার আনাচে কানাচে নোট থাকবে, সেটাকে বলা হয় মেন নোটস। সেটা কোথায় থাকবে জানো? ওই যে খাতা কিনতে বললাম 4টে খাতা, মনে পড়ছে? ওই খাতায় তোমাকে ওইটা তৈরি করতে হবে প্রতিটা সাবজেক্টের। ক্লিয়ার? এবার সেটা তুমি ডাইরেক্ট করতে পারো। দেখো ডাইরেক্ট করতে পারলে তো ভালো, আমি অবশ্যই বলবো ডাইরেক্ট। কিন্তু অনেকের কি হয়, তাড়াতাড়ি লিখতে পারে না বা ক্লাস চলাকালীন ক্লাসে ফোকাস করতে পারে না। যদি এরকম প্রবলেম থাকে করো না, কারণ ক্লাসটাকে ফোকাস করা আগে শিখে নাও। দরকার বলে রাফ খাতা, যেমন অনেকেই করে, আমাদের এখানে দেখেছি আমি, খবরের কাগজ বা অন্য কিছু নিয়ে তার আগে রাফ করে নেয়, বা একটা ছোটো 5 টাকার চটি খাতা নিয়ে ওর মধ্যে রাফ করে নেয়, দিয়ে তার পরে ওটাকে ফ্রেশ করে স্যারকে একবার দেখিয়ে নেয়, মানে আমাকে একবার দেখিয়ে নেয় বা বাকি স্যার ফ্যাকাল্টিদের দেখিয়ে নেয়। তো এটা হয়ে গেল মেন নোট। তার মানে মেন নোটে কী হবে, মেন নোটে কোনো আমরা কিপটামো করবো না, কোনো পেজের খরচে আমরা করবো না, যত পেজ লাগে নেবো, যত ভালোভাবে যত ডিটেলে করা যায় করাবো। স্যার যা লেখাবে, যা পড়াবে, যা বোঝাবে সব নোট করব। এটাকে বলা হয় মেন নোট। নেক্সট এরপরে একটা থাকে শর্ট নোট। এটা এখন করবে না, এটা আমি দেখাবো, বলে দেবো। একটা চ্যাপ্টার যখন 100% কমপ্লিট হয়ে যাবে, তখন সেই চ্যাপ্টারে দেখো রাম গাছে উঠেছিল, এটা তো তোমার পরীক্ষায় আসবে না, কথাটা কি বলতে চাইছি বোঝো। রাম গাছে, ধরো একটা জিনিস বোঝাতে গিয়ে, ধরো বলছি ডেরিভেটিভ বোঝাতে গিয়ে রসগোল্লার, আমি খুব রসগোল্লার এক্সাম্পল দিই, ডেরিভেটিভ ইন্ডিকেশন বোঝাতে গিয়ে খুব রসগোল্লার গল্প বলি, তো ছেলেমেয়েরা খুব বুঝে যায় সহজে। কিন্তু ওটা তো তোমাকে তো পরীক্ষায় তো বলবে না যে ডেরিভেটিভ ইন্ডিকেশনের জন্য রসগোল্লা লাগে। আমার কথাটা বুঝতে পারছো? তার মানে মেন নোটে বোঝার জন্য ঠিক আছে, ওখানে আমি সব নোট করব। কিন্তু আমার অ্যাকচুয়ালি অঙ্ক সলভ করতে গেলে কি লাগবে? স্যার ডেরিভেটিভের শুধু ফর্মুলাটা লাগবে, বা ইন্টিগ্রেশনের শুধু ফর্মুলাটা লাগবে, বা শুধু বেসিক কিছু কনসেপ্ট লাগবে। তাহলে সেই শুধু মেন যেগুলো লাগবে, মানে যেগুলো একদম, মানে যেটা ছাড়া অঙ্কের আমি একটা পাই হতে পারবো না, শুধু সেই জিনিসগুলো আমার যে নোটের মধ্যে থাকবে সেটাকে বলা হয় শর্ট নোট। এবং শর্ট নোট কখনোই বড় হয় না, সবসময় 2 পেজ বা 3 পেজের মধ্যে কমপ্লিট হয়ে যায় পুরো শর্ট নোট একটা চ্যাপ্টারের। বোঝাতে পারলাম? আচ্ছা, এটা অনেকেই করে, খাতায় করে, বাট আমি বলবো এটা A4 পেজে করো। A4 পেজ জানো তো, সাদা হোয়াইট যে A4 পেজ, সেই A4 পেজে এটাকে বানাবে। আমি দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, সব এক্সাম্পল দেখিয়ে দেবো, কোনো চাপের ব্যাপার নেই। এখন শুনে নাও, পুরো মাথায় জিনিসটাকে রাখো। পরের দিন থেকে যখন আমি পড়াতে শুরু করে দেবো, তখন যেন এইটা প্রশ্ন না হয়, এটা কোথায় লিখবো, কী করবো, কোথায় তুলবো, এই প্রশ্নগুলো যেন না হয়। বোঝাতে পারলাম? তাহলে শর্ট নোট এখন দরকার নেই, এখন বাদ রাখো, আগে একটা করে চ্যাপ্টার কমপ্লিট হোক, তারপরে তার শর্ট নোট বানাও। এখন যেটা করবে সেটা মেন নোট। মেন নোট মানে ওই যে মেন যে 4টে খাতা কিনতে বলেছি, বড় খাতা সাদা, ওই 4টে খাতার মধ্যে একটা করে চ্যাপ্টারের হেডিং দেবে, দিয়ে চ্যাপ্টারটা যেরকম যেরকম পড়াচ্ছি একদম A to Z তুলবে। কোনো কিপটামো করার দরকার নেই, যত পেজ লাগে লাগো, 30টা পেজ লাগলে লাগো, বাট ওই 30টা পেজ থেকে শর্ট করে যখন তুমি 3টে পেজে নিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড আওয়ার শর্ট নোট। এবার তোমার প্রশ্ন জাগবে, স্যার বড় নোট তো বুঝতে পারলাম, যা পড়াচ্ছেন তার আমি খাতায় নোট বানাচ্ছি, স্যার শর্ট নোটটা কিসের জন্য? এবার তোমাকে বলি গল্পটা। ধরো তোমার জিলেট পরীক্ষা কালকে, তোমাকে আজকে রাত্রিরে ম্যাথামেটিক্সের 16টা চ্যাপ্টারকে রিভিশন মারতে হবে। একটা চ্যাপ্টারের পেজ সংখ্যা যদি 30টা হয়, তাহলে অন অ্যান অ্যাভারেজ 30 × 16টা, তুমি তো একবার রিডিং মারতেই তোমার শেষ, তুমি তো আর আজকে আর সম্ভব নয় 16টা চ্যাপ্টার দেখে যাবাটা। দ্যাটস ওয়াই আমরা শর্ট নোটকে প্রেফার করি। মানে কি, যেগুলো একদম মুখস্থ রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে, সেইগুলোই শুধু লেখা আছে, 2-3টে করে পেজ। বলতে পারলাম? তার মানে 16 দুগুণে 32টা পেজ, মানে 32টা পেজ তুমি দেখলেই তোমার ম্যাথামেটিক্সটা পুরো রেডি হয়ে গেল। দ্যাট ইজ দ্য বিউটি অফ এ শর্ট নোট। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে শর্ট নোটের সুন্দরতা।
তো শর্ট নোটটা আমরা সেইভাবে বানাবো, বেসিক্যালি মক টেস্ট বা কোনো প্র্যাকটিস বা কোনো এমসিকিউ সলভ বা কোনো এমসিকিউ এর মক টেস্ট দেওয়ার জন্য বা অ্যাকচুয়াল এক্সামের আগে রিভিশন করার জন্য আমার দরকার পড়বে শর্ট নোট। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে বড় নোটে কি হবে স্যার, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, শর্ট নোটে কি হবে, শুধু ইম্পর্টেন্ট জিনিস থাকবে। এবার অনেকে বলবে স্যার আমরা তো এর আগে কখনো করিনি এরকমভাবে পড়াশুনো, স্যার আপনি একটু দেখিয়ে দেবেন। হ্যাঁ আমি সব দেখিয়ে দেবো, সব বলে দেবো, কোনো চিন্তা নেই, বাট না জিজ্ঞেস করে কোনো কিছু করো না। যা কিছু ডাউট থাকবে এনি টাইম 24/7 আমি অলওয়েজ অন্তত আছি। বাকি স্যারদের পাও না পাও আমাকে যে কোনো সময় এনি টাইম, হ্যাঁ এবার হতে পারে দেখো আমি কোনো মিটিংয়ে আছি, কোনো সেমিনারে আছি বা কোনো ক্লাস নিচ্ছি অন্য কোনো ব্যাচের, সেই সময়টা অত রেসপন্ড করতে পারলাম না, বাট এনি টাইম আমার নাম্বার সেভ করে রাখো 8981696553। যদি সেভ করা থাকা ভালো, না হলে সেভ করে রাখো। এনি টাইম একটা হোয়াটসঅ্যাপ আমাকে করে দিও, একটা মেসেজ ছেড়ে দেবে, স্যার এই সমস্যা এই ব্যাপার, আমাকে একটু ফাঁকা হলে আমাকে কল করুন বা আমার সাথে একটু কন্ট্যাক্ট করুন, এনি টাইম। ঠিক আছে, চলে গেল নোটসের ব্যাপার হয়ে গেল, শর্ট নোটসের ব্যাপার হয়ে গেল। আচ্ছা প্র্যাকটিসের জন্য যেটা বললাম, এখন আপাতত কিছু ভাবার দরকার নেই, এখন আপাতত যেরকম যেরকম ক্লাসে করা হবে এখন করো, পরে আমি বলে দেবো। এবার যদি মনে হয় যে ফিনান্সিয়াল ব্যাপারটা প্রবলেম নেই, তাহলে চাইলে বইও কিনতে পারো অথবা কয়েকটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, অথবা আমার কাছ থেকে এসে জেরক্স করেও নিয়ে যেতে পারো। আর যদি অনলাইন থেকে মানে পিডিএফ দেখে বুঝতে অসুবিধা না হয়, তাহলে পিডিএফ থেকে তো অবশ্যই পড়বে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট বলো, আর কি কোয়ারিস? স্যার বলছিলাম যে এখন কি ডেলি কি এই টাইমেই ক্লাসটা কন্টিনিউ হবে? টাইমটা একটু পেছাবো, আজকে প্রথম দিন বলে ইন্ট্রোডাকশন, আজকে তো পড়াশোনার কিছু নেই, আগে নিলাম একটু ক্লাসটা পেছবে, মানে ধরো নাও 8টা হয়ে যাবে, এইটা মেন টাইম। কেন অসুবিধা আছে? আর না স্যার বলছি না, আমার তো এখানে রোটেশনাল শিফট হয় তো, আচ্ছা। বলছিলাম যে রেকর্ডিং ক্লাসগুলো কোথা দিয়ে পাবো? হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, ওটা বলবো আমি। ঠিক আছে, দেখো যদি কারোর টাইমে, শুধু তোমার ক্ষেত্রে বলছি না, তোমাদের মধ্যে আরও তো পরে অ্যাডমিশন নেবে, এখন অ্যাডমিশন চলছে, তো তোমাদের মধ্যে অনেকেরই থাকবে যাদের সমস্যাটা কী হবে আমি তোমায় বলছি, যে হয়তো পার্টিকুলার কোনো দিন, ঠিক আছে পার্টিকুলার কোনো দিন, আচ্ছা এখন ফাউন্ডেশনে অতটা চাপ নেই, ফাউন্ডেশনে তোমার ধরো সপ্তাহে 2 কি 3টে ক্লাস হবে, ফাউন্ডেশন নিয়ে একদম রিল্যাক্সে থাকো, কারণ আমি তোমাকে কখনোই একদিনে মাথাটা, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার, দেখো এতদিন ধরে পড়াচ্ছি নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা আছে বা কিছু ট্যালেন্ট আছে বলেই পড়াতে পারছি, বা আজকে এত পশ্চিমবঙ্গের এত ছেলে মেয়েকে পড়াচ্ছি, তো এইগুলো আমার উপর ছেড়ে দাও, সেই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমি জানি কীভাবে আস্তে আস্তে চাপ বাড়াতে হয়, সেটার কথা ভুলে যাও। তো এখন আপাতত 2 মাস সেরকম চাপ নেই, 2 মাস এখন আস্তে আস্তে যাবে, ফাউন্ডেশন হতে থাকবে, ফাউন্ডেশন হবে, ফিজিক্সের ফাউন্ডেশন হবে, কেমিস্ট্রির ফাউন্ডেশন হবে, ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন হবে, এখন ফাউন্ডেশনে অতটা চাপ নেই, কিন্তু চাপটা হবে ফাউন্ডেশনের পর থেকে। তো ফাউন্ডেশন অবধি অত কিছু অসুবিধা হবে না, আমি অ্যাডজাস্ট করে দেবো, তোমার যদি মনেও হয় সবাই মিলে বলো যে না স্যার আজকের দিনটা ছেড়ে দিন, কালকের দিনটা পড়ে দিন, আমি সেটা অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু যখন মেন রুটিনটা শুরু হবে সপ্তাহে 6 দিন, তখন তো বাবা করতে পারবো না। মানিক স্যার অনেক ইম্পর্টেন্ট ব্যাপার বা সৌরভ অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, ওরা টাইম অতটা বার করতে পারবে না, বুঝতে পেরেছো? তো তাদের জন্য যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এবার যখন যেটা পারবে না অ্যাটেন্ড করতে, সেটার ক্লাসের রেকর্ডিং আমরা অ্যাপের মধ্যে আমরা আপলোড করে দেবো। বোঝাতে পারলাম? আচ্ছা অ্যাপের প্রসেসটা এবার করতে হবে, ভালো করে শোনো, আজকে এই এত কিছু আলোচনা বলেই আজকে এত সময় লাগছে। এবার শুনে নাও, আমাদের ডেলি যে ক্লাসটা হয়, ডেলি ক্লাস, সেটা ফাউন্ডেশন হোক নর্মাল ক্লাস হোক যে কোনো ক্লাস, ডেলি যে ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমাদের যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ রেকমেন্ড করেছি, বা অ্যান্ড্রয়েড আমাদের জিলেট একাডেমি যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেই অ্যান্ড্রয়েড অ্যাপের সেই সাবজেক্টের সেই চ্যাপ্টারে গিয়ে ওখানে আপলোড হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার প্রশ্ন হচ্ছে স্যার অ্যাপকে কিভাবে অ্যাক্সেস করব? তোমাদের সবার পেমেন্ট কমপ্লিট তো? হ্যাঁ স্যার। চলো ভেরি গুড। আচ্ছা অ্যাপ কিভাবে অ্যাক্সেস করব, এবার শোনো, তোমাদের অ্যাপের জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি করাবো, ওটা তোমরা চেষ্টা করো আজকে যদি পারো ভালো, আজকে না হলেও কালকের মধ্যে করো, আমি বলে দেবো ওটা। হ্যাঁ প্রসেস যেটা করাবো, তোমাদের যাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, পেমেন্টের যেখানে ওখানে যা দরকার হবে সেটা আমি করে দেবো, কারণ তোমরা অলরেডি ফিস ভরে দিয়েছো, তোমাদের এখন কিছু করতে পারো, তোমরা শুধু অপশানটা করে দেবে, বুঝতে পেরেছো? মানে ওখানে অ্যাপের একটা অপশান আছে, সেই অপশানটা স্টুডেন্টকে তার যে ডিভাইসটা রেজিস্টার হবে 1.5 বছরের জন্য, সেই ডিভাইসে থেকে স্টুডেন্টকে নিজেকে ওখান থেকে একটা প্রসেস করতে হবে। ঠিক আছে, মানে সেটা তুমি যদি বলো স্যার আপনি করে দিন, আমি পারবো না করতে, কারণ ওটা আইপি ট্রেসের ব্যাপার আছে, আইপি রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, একটা নেটওয়ার্ক অনেক সার্ভার টার্ভারের ব্যাপার আছে, বুঝতে পেরেছো? তো ওইগুলো আমি করতে পারবো না, আমি তোমাকে প্রসেসে গাইড করে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকের অ্যাপেরটা চালু করতে গেলে, অ্যাপটা এখন তোমাদের লক হিসাবে আছে, অ্যাপটা চালু হয়ে যাবে আজকে বা কালকের মধ্যে, তোমরা যখন টাইম দিতে পারবে আমি বলে দেবো আমি। ঠিক আছে, তো অ্যাপের একটা প্রসেস করতে হবে, প্রসেস কিছুই না, খুব সিম্পল প্রসেস, একটা ডিটেলস দিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে, যদি ডাউনলোড করা থাকে খুব ভালো, ওখানে দেখবে জিলেট 2025-এর একটা নতুন কোর্স অলরেডি দেখাচ্ছে, একদিন থেকে বা কালকে থেকে বা তার আগের দিন থেকে মনে হয় দেখানো শুরু করে দিয়েছে, ওইখানে যেতে হবে, একটা কুপন আমি দেবো, কুপনটা দিতে হবে, কুপনটা দেওয়ার পরে একটা পেমেন্টের জায়গা আসবে, ওই পেমেন্ট তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু পেমেন্টের জায়গাটা আমাকে বলবে, আমি আমার ইউপিআই আইডি দেবো,
দেওয়ার পরে তুমি শুধু ওখানে বাই নাও মারবে, বাই নাও মারলে আমার কাছে চলে আসবে, আমি ওখান থেকে পেমেন্ট করে দেবো, কিন্তু প্রসেসটা তোমার ওখান দিয়ে হবে, বুঝতে পারছো? শুধু ইউপিআই আইডির জায়গাটা আমার আইডিটা দিয়ে আমি পেমেন্টটা করে দেবো। বোঝাতে পারলাম? জিনিসটা বোঝা গেছে কি বোঝা যায়নি? আমি বলে দেবো ডিটেলে সব দেখিয়ে। স্যার। প্রসেসটা বোঝা গেছে? অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পরে আমি বলে দেবো এখানে কোড অ্যাপ্লাই করতে হবে, কোড অ্যাপ্লাই করার পরে বাই নাও আসবে, বাই নাওয়ার পরে ওখানে পেমেন্টের জায়গা আসবে, পেমেন্টের জায়গা পরে ইউপিআই আইডি আমারটা দিয়ে দেবে, আমি বলে দেবো। বলার পরে আমি এখান থেকে পেমেন্টটা অ্যাকসেপ্ট মারবো, মারার পরে ওখানে তোমার ডিভাইসে রেজিস্টার হয়ে যাবে। দুটো কথা খুব ইম্পর্টেন্ট, ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না, ডিভাইস চেঞ্জ করা যাবে না। আমরা স্যার একদমই যদি প্রবলেম হয়ে যায়, ধরো স্যার ভেঙে গেল, সেটা আমাকে আবার আমাকে দিল্লিতে ফোন করতে হবে, আবার টিমের সাথে কথা বলতে হবে, হ্যাঁ, যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে তাদের সাথে আবার কথা বলে আবার করতে হবে। তো হবে না একদম তা নয়, বাট অনেক ঝামেলার ব্যাপার, বুঝতে পেরেছো? টাইম লেগে যাবে। তো চেষ্টা করো যে নাম্বারটা দেবে এবং যে ফোনটা তুমি দেবে সেটা যেন তোমার কাছেই থাকে, এটা আমি বলবো, ঠিক আছে? বাকি যদি একান্ত করার অসুবিধা, যদি মনে হয় যে না স্যার বাড়ির ফোনে আমি করি বা বাড়ির ফোন থেকে আমি কাজকর্ম করি, করতে পারো, অসুবিধা কিছু নেই, বাট চেষ্টা করো নাম্বারটার ফোনটা বা ডিভাইসটা যদি একটা করা যায় তাহলে বেটার হয়, এটা বলবো, বুঝলে? তো অপশানটা মোটামুটি আজকে দেখছি আমি, রাত্রে যদি টাইম হয় আজকেই করবে না কালকে দিয়ে করে দেবে, কি বলছো? আজকে তো রাত হয়ে গেল স্যার, কালকে ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, তাহলে কালকের দিকে আমি ওটা প্রসেসটা বলে দেবো, আমি সব গাইড করে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই। তো অ্যাপটা যখনই তোমাদের আনলক হয়ে যাবে, বলে দিচ্ছি কি হবে, যখনই অ্যাপটা আনলক হয়ে যাবে, তোমাদের রেগুলারের কাজ হচ্ছে, ভালো করে শুনে নাও, যখনই অ্যাপ আনলক করে দেবো প্রত্যেকের পেমেন্টের প্রসেস যা আছে সব আমি সব ঝামেলা মিটিয়ে একদম যখন লগ ইন করিয়ে দেবো, লগ ইন করানোর পরেই এই যে আজকে ধরো যে ক্লাসটা হলো, তোমরা আজকেও অ্যাপে খুললে দেখতে পাবে, এই আজকে যে ক্লাসটা এখনই যেটা শেষ করলাম, এই ক্লাসটা এন্ড হওয়ার পরে আজকে রাত্রিরে, হ্যাঁ, আজকে নাইটে অথবা খুব বেশি হলে কালকে মর্নিংয়ে ওই অ্যাপের ওই রেসপেক্টিভ ফোল্ডারে গিয়ে ওখানে তোমার এই ভিডিওটা এবং এই ভিডিওসের যদি কোনো নোটস থাকে সেখানে ওই অ্যাপের মধ্যে আপলোড হয়ে যাবে। বোঝাতে পারলাম? এটা টাইম লাগে, মানে ধরো 1-2 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে ওখানে, খুব বেশি হলে মর্নিং, কাল সকালবেলা, তার বেশি লেট হবে না, আপলোড হয়ে যাবে। এবার ওই আপলোডটা যেটা হয়ে গেল, তুমি এই 1.5 বছরের মধ্যে এনি টাইম, এনি নাম্বার অফ টাইম, যখন খুশি তুমি ওখান থেকে চাইলে এই ক্লাসটাকে আবার তুমি যতবার খুশি দেখতে পারো, যতবার খুশি তুমি পিডিএফ অ্যাক্সেস করতে পারো, যতবার খুশি ভিডিও দেখতে পারো, এনি টাইম, কোনো লিমিট নেই। বোঝাতে পারলাম? এবং এটার একটা সুবিধা আছে, সুবিধাটা কি বলবো, কেন এরকম করা হয়েছে, কিনা আমরা নিজেরা ফেস করেছি এটা। আগে আমরা কি করতাম বলতো, এত অ্যাপ ট্যাপ ছিল না আমাদের, আমরা নর্মাল ওই হোয়াটসঅ্যাপে দিতে থাকতাম বা গুগল মিটে ক্লাস করাম বা ইউটিউবের লিঙ্ক দিতাম। অসুবিধাটা কি হয়, এখন তোমার কোনো প্রবলেম হবে না, যখন ক্লাসটা ধরো 60টা ক্লাস হয়ে গেছে, তুমি ভয়বত 60টা ক্লাসের যদি 60টা ভিডিও এবং এক একটা ক্লাসে যদি 2টো করে পিডিএফ বা 120টা পিডিএফ, সেটা যদি প্রপার জায়গায় গিয়ে যদি না সাজানো থাকে তো তুমি তো হাতড়াবে। ধরো আজকে ম্যাট্রিক্স হয়েছে, কালকে ধরো ডেরিভেটিভ হলো, আবার পরশু দিন ম্যাট্রিক্স হলো, তারপরের দিন আবার ডেরিভেটিভ 2 হলো, আবার ম্যাট্রিক্স 3 হলো, তারপরের দিন ডেরিভেটিভ 4 হলো। তো অল্টারনেটিভ হিসেবে চলছে, তোমাকে তো একটা জায়গা চাই যেখানে গিয়ে আমি ক্লিক মারবো, পড়াবার বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? তাহলে সেই স্ট্রাকচারাল এবং অর্গানাইজ ওয়েতে সাজানোর জন্য আমরা কিন্তু এই অ্যান্ড্রয়েড অ্যাপটাকে অ্যাক্সেস করতে বলি, এবং সেটা খুব ভালো লাগবে। তুমি পড়াবার যাবে, তুমি ধরো আগে ম্যাট্রিক্স পড়বে, তুমি পড়াবার গেলে ম্যাট্রিক্স চ্যাপ্টার টাচ মারলে খুলে গেল, ম্যাট্রিক্সে কি দেখবে, ভিডিও দেখবে, নোটস দেখবে, না সাজেশন দেখবে? টাচ মারলে ভিডিও চললো, নোটসে মারলে নোটস খুললো, সাজেশন বা মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট মারলে বা অ্যাসাইনমেন্ট মারলে ক্লিক মারলে খুলে গেল, ওখান থেকে দেখলে পড়লে হয়ে গেল। বোথ এটা ডেস্কটপ ল্যাপটপও অ্যাক্সেসেবল হবে, মোবাইলেও ট্যাবেও অ্যাক্সেসেবল হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার, একদম জিলেটের জে থেকে শুরু করে একদম ই অবধি সব কিছু ক্লিয়ার কি ক্লিয়ার না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। কিভাবে প্রিপারেশান নেবো, খাতা কী বানাবো, নোটস কীভাবে বানাবো, আচ্ছা নোটসের আমি ডেমো দেখাবো, এখন অত ভাবার দরকার নেই, জাস্ট মাথায় রাখো খাতাগুলো কিনতে হবে, ভালো খাতা কিনতে হবে, পেজ সংখ্যা যেরকম বললাম, আমি এটা দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, অসুবিধা নেই। যেগুলো বললাম সেগুলো সব রেডি করতে হবে। আর কোনো ডাউট থাকলে বলো, রিলেটেড টু এক্সাম বা রিলেটেড টু এক্সামের প্যাটার্ন বা রিলেটেড টু কোশ্চেন, এনিথিং, যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। শুরু থেকে সব কিছু বলে দিয়েছি, কী কী প্যাটার্ন হয়, কী কী র্যাঙ্ক করতে হয়, কী কী সিলেবাস হয় না হয়, ডিটেল বলো। এনি ডাউট? চলো চলো ঠিক আছে। তো ওকে, আজকে মোটামুটি ইন্ট্রোডাকশান এটাই রইলো, আজকে কিছু শুরু করলাম না। আজকে এটা ইন্ট্রোডাকশান কমপ্লিট হলো। আচ্ছা, আমি কিন্তু ক্লাস আপাতত ফাউন্ডেশনটা আমি এইভাবেই শিডিউল করবো, এখনও তোমাকে ফাইনাল বলছি না, আমি আজকে রাত্রির মতো কালকের মধ্যে রুটিনটা দিয়ে দেবো। আমি চেষ্টা করব কিন্তু একটু গ্যাপে ফেলার, বুঝতে পেরেছো? কেন বলো তো, একটু প্র্যাকটিসটা যদি টাইমটা না পাও, বাড়িতে যদি জিনিসগুলোকে একটুখানি ভাবার বা বোঝার বা
দেখার সময় না পাও তাহলে জিনিসটা না অনেকটা বেশি গায়ে হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো অন্তত 1 দিন 2 দিন গ্যাপে করব। স্যার মোটামুটি আপনার টার্গেট কী আছে? এখন আপাতত ফাউন্ডেশনটা দেখো আমি 2 দিন দিই, বাট আমি চেষ্টা করবো যদি 3 দিন বা 4 দিন দেওয়া যায় আমি চেষ্টা করবো, বাট মিনিমাম 3 দিন হবেই এখন আপাতত ফাউন্ডেশনটা, ঠিক আছে? এবার তোমরা যতটা কোঅপারেট করবে, তোমরা যদি ভালোভাবে কোঅপারেট করো, মানে রেগুলারলি ক্লাস করো, নোট প্রপারলি বানিয়ে আমাকে যদি পাঠাও, যদি তাড়াতাড়ি করো হয়তো দেখা যাবে 1 মাসের মধ্যে ফাউন্ডেশন কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু সেটা তোমাদের কোঅপারেশনটা জরুরি, ওটা আমার হাতে কিছু নেই। আমি যে কাজগুলো দেবো সেগুলোকে তোমাকে রেডি করতে হবে না, তবেই তোমার বেসটা তৈরি হবে। তোমার বিল্ডিংটা তৈরি করতে গেলে তোমার এফর্টটাও বেশি জরুরি। বিল্ডিং তো আর একা ইঞ্জিনিয়ার বানায় না, ইঞ্জিনিয়ারের সাথে লেবার দরকার, মিস্ত্রি দরকার, মেটেরিয়ালস দরকার। তো ব্যাপার হচ্ছে এটা, মেটেরিয়ালস বলে দিয়েছি, মেটেরিয়ালস আমি দিয়ে দেবো, খাতা ফাতা যা রেডি করা যা বললাম সেগুলো সব রেডি করে দাও। আচ্ছা, পেন কিন্তু কালারফুল ইউজ করবে। পেন একটা কথা বলে রাখি, পেন কিন্তু কমসে কম 2 বা 3 ধরনের পেন ইউজ করবে। আর হাইলাইটার জানো তো 20 টাকা দিয়ে দাম, একটু কিনে নিও বাবা। এই যে হাইলাইটার, দেখো আমি এখানে হাইলাইট করছি, দেখছো? যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলোকে হাইলাইট করবে, কেন নোটসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট পার্ট থাকবে, অনেক আনইম্পর্টেন্ট পার্ট থাকবে, ঠিক আছে? একটা টোটাল সিলেবাসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট পার্ট থাকবে, সেগুলোকে এরকম হাইলাইটার দিয়ে হাইলাইট মারবে খাতায়, ঠিক আছে? আমি স্যাম্পল কপি দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো, কোনো চাপের ব্যাপার নেই। লাস্ট যেটা জানবো ক্লাস এন্ড করার আগে, তাহলে 2-3টে দিয়ে পেন দিয়ে নোট বানাবে, মেন খাতাগুলো কিনে নেবে কালকের মধ্যে, আর অ্যাপের প্রসেসটা কালকের মধ্যে করে নিও, একটা হাইলাইটার কিনবে, আর কিভাবে কি বললাম সেগুলো তো সব হয়ে গেল। এবার যেটা লাস্ট কথা যেটা বলবো, মোটামুটি কোন জায়গাটাতে উইক আছে আমি একটু ইন্ডিভিজুয়ালি জানতে চাই, মানে কোন দিকটা আগে স্টার্ট করব, একটুখানি অ্যালজেব্রার দিকের পার্ট করব না একটুখানি ক্যালকুলাসের দিকের পার্টটা আগে শুরু করলে তোমাদের ক্ষেত্রে বেটার মনে হয়? একটু বলো, ইন্ডিভিজুয়ালি একে একে বলো কোন দিকটাতে ভয় আছে, আমি সেটা জানতে চাইছি। ম্যাথামেটিক্সের আমার আপাতত আমার সাবজেক্ট নিয়ে আমি বলবো, বলো। স্যার ক্যালকুলাসটা ক্যালকুলাসটা একটু ভয় আছে, আচ্ছা ভেরি গুড। আর নীলায়ন? হ্যাঁ স্যার, ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ক্যালকুলাস, পার্শিয়াল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আগে ওর বেসিকগুলোকে আগে কমপ্লিট করাবার টার্গেট থাকবে। হ্যাঁ, মানে ওগুলো তো ফান্ডামেন্টাল চাই, তাহলে ওগুলোকে ফাইন্ড আউট করে দিই, কারণ ওইগুলোকে তাহলে শুরুর দিকে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে ক্যালকুলাসটা আগে স্টার্ট করবো, তারপরে নাই বাকি পার্টগুলোকে ধরবো, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের 3-4টে পার্ট হয়, একটা হয় ক্যালকুলাস, একটা নন ক্যালকুলাস। তো ক্যালকুলাসের মধ্যে বেসিক্যালি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, পার্শিয়াল, অর্ডিনারি ডিফারেন্সিয়াল এইগুলো থাকে। আর নন ক্যালকুলাসের মধ্যে আবার 2-3টে পার্ট, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, একটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আবার 2-3টে চ্যাপ্টার, ঠিক আছে? যেমন ধরো ভেক্টর অ্যালজেব্রা, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? দেন ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এই ধরনের চ্যাপ্টারগুলো রয়েছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। আমি পরে সিলেবাসটা আমি ডিসকাশন করে দেবো এর মাঝে একদিন। তো আপাতত তাহলে আমি যেটা বললাম যে ক্যালকুলাসটাই মোটামুটি তাহলে স্টার্ট করি তোমাদের জন্য, ঠিক আছে? তো যাই হোক, আজকে এটাই ছিল। মোটামুটি কেমন কি লাগলো একটু জানিও, ফিডব্যাকটা দিও। মোটামুটি মানে কথা বলে এখন তো পড়ালামই না কিছু, কি আর বুঝবে? যাই হোক, পরের দিন থেকে পড়াটা বুঝতে পারবে। এমনি কথা বলে কি মনে হলো বা কিরকম লাগছে ব্যাপারটা? কি খুব ভয় লাগছে না খুব বেশি চাপে পড়ে গেছে, কি মনে হচ্ছে? ফ্র্যাঙ্কলি বলো, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। স্যার অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো স্যার। আচ্ছা যাক, ভেরি গুড। আর হ্যাঁ স্যার ঠিক আছে, মানে ঠিকঠাকই আছে। একটু মাথায় রেখো, দেখো আমি আবার বলছি, ভয় দেখানোর জন্য বলবো না বা তোমাকে ডিমোটিভেট করার জন্য বলবো না, কিন্তু অ্যাকচুয়াল সিনারিওটা মাথায় রেখো। মানে আজকালকার, মানে আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, যেগুলো আমি একদম পছন্দ করি না, যার জন্য আমার প্রিপারেশনটা একটু বাকিদের থেকে আলাদা। মানে অনেকেই মার্কেটিং বা অন্য কিছুতে অনেক কিছু বিশ্বাস করে, বাট আমি এইগুলোতে একদম মানে ট্রাস্টই করি না। আমি মনে করি যেটা সিনারিও সেটা স্টুডেন্টকে বলে দাও, সিধা বলো। এবার স্টুডেন্ট যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, সেটাকে যদি মনে রেখে প্রিপারেশনটা নেয়, আমার মনে হয় তার থেকে বেটার আর কিছু আউটপুট হতে পারে না। এই যে তোমার মাথায় আমি দিয়ে দিলাম যে না, এর মধ্যে রিপিটাররা আছে, তোমাদের মতন ছেলেরাও আছে, কিন্তু কম্পিটিশন মেন যারা করবে সেটা হচ্ছে রিপিটাররা করবে। ড্রপ আউট ছেলেরা কিন্তু বেশি কম্পিটিশনে তোমাকে আসবে, ঠিক আছে? আর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট বজায় রাখতে হবে, কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, ঠিক আছে? যে রেগুলারলি আমাকে একটা টাইম দিতে হবে, সেই টাইমে আমাকে অন্য যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, ভূমিকম্প হয়ে যাক, আমি নিজে মাটির নিচে আমার টেবিলটা ঢুকে যাক মাটির নিচে, ভূমিকম্প হয়ে আমার পড়ার সময় আমি ওইটুকু সময় পড়তে হবে। এই 2-3টে ফ্যাক্টর যদি মাথায় রাখো, আমি তোমাকে লিখিত গ্যারান্টি দিচ্ছি, তোমাকে আটকাওয়ার মতন কোনো মেজর ফ্যাক্টর তৈরিই হয়নি এই পৃথিবীতে। যদি এই 2-3 জিনিস ফোকাস রাখতে পারো যে না, আমাকে সিরিয়াসলি প্রিপারেশনটাকে করতে হবে, আর রেগুলারলি স্যার যেটা বলেছে রেগুলারলি যেগুলো আমাকে কাজ দিচ্ছে টাইম টু টাইম আমাকে কমপ্লিট করতে হবে, এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যে না, আমি সপ্তাহে 1 দিন গ্যাপে করি বা রেগুলার করি বা 2 দিন গ্যাপে করি, যে রুটিনটা আমি বানাচ্ছি সেটা আমি ফলো করব, যাই হয়ে যাক। হ্যাঁ, এবার এক্সেপশনাল কিছু জিনিস থাকে, কালকে ধরো পরীক্ষা আছে, এটা তো আর আজকে ফলো করা যাবে না। তো সেই পরীক্ষার দিনগুলো বা শরীর খারাপের দিনগুলো সেগুলো হবেই, সেগুলো সবারই হয়, সেটা মানুষ, সেটা আমি পড়াতে গিয়ে আমারও হতে পারে, ওটা কোনো কথা নয়। বাট ওভারঅল যে আমার প্যাটার্নটা বা ওভারঅল যে রুটিনটা বা ওভারঅল যে শিডিউলটা, সেটা যেন চেঞ্জ না হয়, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। বিশেষ কিছু আর বলবো না, ঠিক আছে? তো পরের দিন দেখা হচ্ছে, পরের দিন আমরা শুরু করবো তাহলে ক্যালকুলাসের পার্ট থেকে আমরা স্টার্ট করবো। ফাউন্ডেশন ক্লাস, আমারই ক্লাস থাকবে। তার আগে দয়া করে সবাই খাতাটা রেডি করে নিও, একটা রাফ খাতা রেডি করো,
আর একটা মেন খাতা রেডি করো আপাতত ম্যাথামেটিক্সের। আর যা যা বললাম একটু মাথায় রেখো, যদি কোনো কিছু মনে হয় যে এইগুলো আজকে ক্লাসে যা যা আলোচনা হলো সেগুলো খাতায় নোট করার দরকার আছে, তো চাইলে নোট করে নিতে পারো কোনো একটা খাতায়। কেন এর মধ্যে হতে পারে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার পরবর্তীকালে জানার দরকার হলো, বারবার তো আর ভিডিও চালিয়ে দেখবে না, ঠিক আছে? আর ভিডিওটা এবং নোটসটা আমি দুটোই গ্রুপে আপলোড করে দিচ্ছি, একটু দেখে নিও। তারপরের দিন দেখা হচ্ছে, বাকি ডিটেলস টাইম অ্যান্ড ক্লাসের শিডিউল আমি পরে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলো গুড চলো, নাইট। গুড নাইট, হ্যাঁ পরের দিন দেখা হবে।